আমরা পুরো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 70টা এমসিকিউ এর মাধ্যমে কভার করলাম। এক দুইটা টাইপিং এ মিস্টেক ছিল, আমি তাদেরকে বলবো তারা যদি আমার ভিডিওটা দেখে থাকে তারা যাতে টাইপিং গুলো ঠিক করে নেয়। আদারওয়াইজ খুবই চমৎকার একটা পিডিএফ এটা, আমার ভালো লাগছে, একটা কম্প্যাক্ট ক্লাস হয়ে গেল আমাদের। হ্যাঁ একদম মোটামুটি আমাদের সবই কভার হয়ে গেছে। আশা করি যে এখান থেকে পরীক্ষায় যদি কেউ পড়ে যায় তার বলা যায় 20টার উপরে, মানে 20টা তো আসবে না সি প্রোগ্রাম থেকে, সি প্রোগ্রাম থেকে বলা যায় এখান থেকে আমি বলতে পারি 90%-এর মতোই কমন আসবে। সবসময় একটু কমাই রাখি আর কি, 100% তো কখনোই বলা আসলে উচিত না, যাইও না, কারণ এক দুইটা তো এক্সেপশনাল প্রশ্ন চলে আসতেই পারে। ওকে তাহলে আমরা শুরু করি। আজকে আমরা যেটা সলভ করবো সেটা হচ্ছে সি প্রোগ্রামিং চ্যাপ্টার থেকে। এই যে এখানে কিছু ক খ স্টাইলের, এগুলো মানে ক স্টাইলের প্রশ্ন না, এগুলো হচ্ছে ক এর প্রশ্ন, ক এর প্রশ্ন এবং সাথে টপিক ওয়াইজ এমসিকিউ। এগুলো হচ্ছে কয়েকটা, এই যে এখানে সাজেশন টাইপেরই টোটাল 14টা প্রশ্ন আছে যেগুলো ক তে আসতে পারে, এবং এর পরবর্তীতে আমরা টপিক ওয়াইজ বিভিন্ন এমসিকিউ দেখবো। ঠিক আছে, এখন এখানে এটা বলে রাখা দরকার, এই পিডিএফটা আমি কালেক্ট করছি হচ্ছে এই যে আমার একটা স্টুডেন্ট দিল মাত্র আমাকে, সেটা হচ্ছে পড়ো নামে একটা প্ল্যাটফর্ম আছে, এই যে পড়ো, ওদের পেজটা আমি নিয়ে আসছি এখানে দেখে নিই একবার। এই যে এই প্ল্যাটফর্ম থেকে আমি পিডিএফটা নিছি, আমি নেই নেই ডিরেক্ট, আমার স্টুডেন্ট আমাকে দিছে, যেহেতু পড়ার ওয়াটারমার্ক আছে তাই আমি ভাবলাম তাদের ক্রেডিটটা দেওয়া দরকার, তাই আমি তাদেরকে ক্রেডিট দিয়ে দিলাম। ঠিক আছে কিনা? ওকে আমরা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন এখানে বলছে, আর এগুলো সবই তোমরা মেইন বই তোমাদের পাবা, এনসিডিবি বই বলো অথবা প্রাইভেট বই বলে এগুলো পাবা, বাট এখানে একটু শর্ট লিস্ট করা আছে, কাইন্ড অফ এটা সাজেশনের মতোই বলা যায়। 14টা আছে টোটাল, একটু পড়ে ফেলে আমরা কি কি বলা আছে এখানে। প্রথম প্রশ্ন হচ্ছে ভলাটাইল মেমোরি কি। ভলাটাইল শব্দটার মানে হচ্ছে দুর্বল, একদম ভঙ্গুর এইসব কথাবার্তা। যে এখানে বলছে যেসব মেমোরির ডেটা কম্পিউটার বন্ধ করলে হারিয়ে যায় সেগুলোকে বলা হয় অস্থায়ী মেমোরি বা ভলাটাইল মেমোরি। ভলাটাইল মেমোরি হচ্ছে এটা, মানে ঘুমাইছো, ঘুম থেকে উঠে দেখছো ভুলে গেছো, এটা স্বপ্ন দেখার মতো আর কি। স্বপ্নের মধ্যে মনে ছিল, এরপরে উঠে দেখছো আর মনে নাই। সো যেসব মেমোরির ডাটা কম্পিউটার বন্ধ করলে বা ক্ষেত্র বিশেষে প্রোগ্রাম বন্ধ করলেই হারিয়ে যায় সেগুলোকে বলা হয় অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি। আমি একটা এক্সাম্পল দিই। ধরো তুমি একটা কোন একটা ফাইল ওপেন করতেছিলা, মাইক্রোসফট ওয়ার্ড, অথবা কোন একটা টেক্সট ফাইল, টেক্সট এডিটরে খুলে ওটাতে লিখতেছিলে কিছু একটা, এবং হঠাৎ করে কারেন্ট চলে গেছে এবং তোমার বাসায় আইপিএস ইউপিএস কিছু নাই, ঠাস করে তোমার পিসি বন্ধ হয়ে গেছে। ওপেন করে দেখবা তুমি যা লিখছিলে তা আসলে সেভ হয় না, কারণ তুমি আলাদাভাবে সেভ করো নাই। সেভ করলে গিয়ে সেভ হয় ওটা হচ্ছে আমাদের মেইন স্টোরেজে, আর যতক্ষণ তুমি সেভ করো নাই নর্মালি এটা থাকে র্যামের সাথে। সো তুমি বন্ধ করছো মানে এগুলা সেভ হওয়ার সুযোগ হয় নাই, সো এটা হচ্ছে ভলাটাইল বলা যায়। অথবা আমরা এটা বলতে পারি এইভাবে যে র্যাম বলতে যে জিনিসটা সেটাই হচ্ছে আমাদের একটা ভলাটাইল মেমোরি। র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা কিন্তু পাশাপাশি আমরা মনে রাখবো, র্যাম কোন ধরনের মেমোরি, ভলাটাইল মেমোরি অথবা অস্থায়ী মেমোরি। এই তো শেষ, এই হচ্ছে কথা যে র্যাম হচ্ছে একটা ভলাটাইল মেমোরি। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন হচ্ছে প্রোগ্রাম কি। প্রোগ্রাম হলো কোনো সমস্যার সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টি। সো এগুলো আসলে বোঝানোর কিছু নাই, এগুলো তোমরা সবাই বুঝো, কিন্তু লেখার জন্য তো কিছু একটা মুখস্থ করা দরকার। সো এই জিনিসটা একটু মনে করে চলে যাবা, পরীক্ষায় আসলে লিখে দিবা, আর এখানে আর বলার কিছু নাই। ফোর্থ জিএল কি, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সো এখানে যে প্রোগ্রামিং ভাষাগুলো মানুষের ভাষার কাছে কিছুটা কাছাকাছি, আহ, যেমন ধরো আমাদের এই যে পাইথন আছে, জাভা আছে, এগুলা। সো সেই ভাষাগুলোই হলো চতুর্থ প্রজন্মের ভাষা বা ফোর্থ জিএল। মেশিন ভাষা কি, 0 এবং 1 দিয়ে তৈরি যে প্রোগ্রাম তাকে বলে মেশিন কোড, আর এই ভাষাটাকে বলা হয় মেশিন ভাষা। কম্পাইলার কাকে বলা হয়, কম্পাইলার হলো একটা অনুবাদক প্রোগ্রাম বা পুরো প্রোগ্রাম একসাথে পরীক্ষা করে সিনট্যাক্স গুলো মেশিন কোডে রূপান্তর করে। এই যে কথাটা বললো পুরো প্রোগ্রাম একসাথে পরীক্ষা করে, এই কথাটা কিন্তু একটা মিনিং আছে। মিনিংটা হচ্ছে দিস ইজ ডিফারিং ইট উইথ ইন্টারপ্রেটার। একটা প্রশ্ন আছে পরীক্ষায়, কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য কি। সেখানে বলা হয় যে ইন্টারপ্রেটারের মধ্যে যেটা হয়, যেটা পাইথন করে, ইন্টারপ্রেটার কি করে, এক এক লাইন করে করে চেক করে, একটা লাইন করে করে চেক করবে, সেটা যদি ঠিক থাকে তাহলে পরেরটাতে যাবে। আর কম্পাইলার কি করে, পুরা প্রোগ্রাম একসাথে সে পরীক্ষা করে, একসাথে করে তারপর তোমাকে রেজাল্ট দিবে। সো এখানে এইটাই বলছে, কম্পাইলার হলো একটা অনুবাদক প্রোগ্রাম, ইন্টারপ্রিটারও একটা অনুবাদক প্রোগ্রাম, বাট ইন্টারপ্রিটার আর কম্পাইলারের মধ্যে পার্থক্য আছে। সি হচ্ছে কম্পাইলার বেসড ল্যাঙ্গুয়েজ আর পাইথন হচ্ছে ইন্টারপ্রেটার বেসড ল্যাঙ্গুয়েজ। তোমরা যদি পাইথন কেউ করে থাকো দেখবা পাইথন কিন্তু লাইন বাই লাইন চেক করে, আর সি প্রোগ্রামের ক্ষেত্রে কম্পাইলারটা পুরাটা একবারে চেক করে তোমাকে ভুল টুল বের করে দিবে। মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, পাইথনে তোমার যদি লাইন নাম্বার 3-এ ভুল থাকে, সেটা সে আগে চেক করে তোমাকে বলবে এখানে ভুল আছে, সে পরের লাইনে আর আসবে না। তুমি যদি 3 নাম্বার লাইন ঠিক করো তখন সে বলবে আচ্ছা তোমার 17 নাম্বার লাইনে ভুল আছে। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি হয়, একবারে পুরাটাতে চেক করে তোমাকে বলে দিবে যে এই লাইনগুলোতে তোমার প্রবলেম আছে। ঠিক আছে, এই হচ্ছে তোমার কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে বেসিক পার্থক্য, বই খুলে আশা করি পাবা। আচ্ছা, তো আবার পড়ি। কম্পাইলার হলো একটা অনুবাদক প্রোগ্রাম যা পুরো প্রোগ্রাম একসাথে পরীক্ষা করে। পুরো প্রোগ্রাম একসাথে পরীক্ষা করে ব্যাপারটাতে আমি কেন জোর দিছি একটু আগে, কারণ পুরো প্রোগ্রাম একসাথে পরীক্ষা করে ব্যাপারটা
কম্পাইলারকে ইন্টারপ্রেটার থেকে আলাদা করে। তো পুরো প্রোগ্রাম একসাথে পরীক্ষা করে সিনট্যাক্স গুলো মেশিন করে রূপান্তর করে, অর্থাৎ পুরো কোডটাকে, আমরা তো কোড লিখছি আমাদের নিজস্ব পরিচিত ভাষায় যেটার নাম হচ্ছে সি প্রোগ্রামিং। কম্পাইলার কি করে, ওই সি প্রোগ্রামটাকে মেশিন কোডে কনভার্ট করে। কম্পাইলারের কাজ হচ্ছে এটা, যে একসাথে পুরো প্রোগ্রামকে সিনট্যাক্স সিনট্যাক্স গুলাকে মেশিন কোডে রূপান্তর করে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো? আচ্ছা, অনুবাদক প্রোগ্রামে যে মাত্র এটার কথা বলে আসলাম, অনুবাদক প্রোগ্রাম, এখানে কি অনুবাদক প্রোগ্রাম হলো বিভিন্ন ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন কোডে রূপান্তর করার জন্য বিশেষ প্রোগ্রাম। সো অনুবাদক প্রোগ্রামের মধ্যে কে আছে? অনুবাদক প্রোগ্রামের মধ্যে আমাদের কম্পাইলার আছে, আবার আমাদের ইন্টারপ্রেটারও আছে। ঠিক আছে, সি প্রোগ্রাম হচ্ছে কম্পাইলার বেসড ল্যাঙ্গুয়েজ, পাইথন হচ্ছে ইন্টারপ্রেটার বেসড ল্যাঙ্গুয়েজ। ডিবাগিং কি? প্রোগ্রামের ভুল সংশোধন করাকে ডিবাগিং বলা হয়। ডিবাগিং নিয়ে আরো ডিটেল কথাবার্তা আছে, বাট আমাদের সেটাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। প্রোগ্রামের ভুল সংশোধন করাকে ডিবাগিং বলা হয়। আর প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে সেটাকে আমরা বাগ বলে থাকি। বাট সকল ভুলকেই বাগ বলা হয় না। এটা একটা প্রশ্ন করা যায়, সকল ভুলই বাগ নয়, সকল বাগই ভুল, এরকম একটা প্রশ্ন বানানো যায়, বাট আমি সেটা যাচ্ছি না। প্রোগ্রামের ভুল সংশোধন করাকে ডিবাগিং বলা হয়। ওকে, ফাইন, ডান। সিনটেক্স এরর কি? এই যে একটু আগে দেখো এখানে সিনটেক্স নিয়ে কথা বলছিলাম আমরা, সিনটেক্স গুলোকে মেশিন করে রূপান্তর করে। সিনটেক্স এরর হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু গ্রামার থাকে, তুমি যদি সেই গ্রামারে ভুল করো সেটাকে সিনটেক্স এরর বলা হয়। যেমন ধরো তোমার কাজ হচ্ছে একটা কমান্ডের পর একটা সেমিকোলন দেয়া, তুমি যদি সেটা না দাও সেটা একটা সিনটেক্স এরর। তোমার কাজ হচ্ছে তুমি ধরো লিখলা ইন্ট মেইন, তুমি লিখলা ইন মেইন, ভুলে ভুলে লিখে ফেলা, তুমি টি দাও নাই, তুমি যে এই যে কিছু একটা দাও নাই, এটা কিন্তু সিনটেক্স এরর, কারণ এটা কিন্তু পার্ট অফ সিনটেক্স। সিনটেক্স বলতে আমরা বলবো গ্রামার, আমরা আপাতত এইভাবেই মনে রাখবো। সো দিস ইজ সিনটেক্স এরর, বা সিনটেক্স ভুল হলো প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুল। এই যে লেখাই আছে ব্যাকরণগত ভুল, আমি না দেখে কথা বলছিলাম। সো ধ্রুবক কি? ধ্রুবক আমরা ম্যাথমেটিক্সে যা পড়ছি এখানেও সিমিলার বলা যায়। সি প্রোগ্রামে এমন কিছু মান আছে যেগুলো কোনো সময়ই পরিবর্তন হয় না, প্রোগ্রামে উল্লেখ করে দিলে সেই মান একই থাকে এবং এর কোনো পরিবর্তন হয় না, এই সমস্ত মানকে সি ভাষায় ধ্রুবক বলে। ওকে, বিট যেভাবে বলছে সেভাবেই মনে রাখবা, ম্যাথের মতোই জিনিসটা। সো এখানে ভুলার কোনো সুযোগ নাই। ওকে, চলক কি? সি ভাষায় মেমোরিতে ডেটা সংরক্ষণ করতে যে নাম ব্যবহৃত হয় তাকে বলা হয় চলক। অর্থাৎ আমি ধরো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট এ, এটা হচ্ছে একটা ভেরিয়েবল বা চলক। আমি বললাম একটা ভেরিয়েবলের নাম হচ্ছে, এটা হচ্ছে ফ্লোট টাইপের, ফ্লোট বি, এটা হচ্ছে একটা ভেরিয়েবল যে ফ্লোট টাইপের, অথবা অথবা যার মধ্যে ফ্র্যাকশন থাকতে পারে, 5.75, 3.69 এইসব থাকতে পারে। তো সি ভাষায় মেমোরিতে ডেটা সংরক্ষণ করতে যে নাম ব্যবহৃত হয় তা বলা হয়, তাকে বলা হয় চলক। এবং সেটা কোন মেমোরি, এটাও একটা প্রশ্ন করলাম এখান থেকে, যে সি ভাষায় মেমোরিতে ডেটা সংরক্ষণ করতে, এই মেমোরি তোমার হার্ড ড্রাইভ না, এই মেমোরি তোমার এসএসডি না, এই মেমোরি হচ্ছে তোমার র্যাম। সো এটা আরেকবার আমি মনে করে দিলাম, দিস ইজ দ্য ভোলাটাইল মেমোরি উই ওয়ার টকিং অ্যাবাউট আর্লিয়ার। এই যে এখানে যে ভোলাটাইল মেমোরির কথা বলতেছিলাম, তোমার সি প্রোগ্রাম রান করার সময় সে তার ভেরিয়েবল গুলা যেখানে গিয়ে স্টোর করে কাজ চালানোর সময়, সেই মেমোরিটা আসলে কোনটা? র্যাম। তাহলে বুঝতে পারছো? আচ্ছা, এক্সপ্রেশন কি? সি প্রোগ্রামিং ভাষায় এক্সপ্রেশন হলো কিছু কোড যা একটি মান প্রকাশ করে। ওকে, ভেরি গুড। এর বিষয়ে দরকার নেই কিছু এখানে। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে যেগুলা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রিজার্ভড কিছু নাম আছে। যেমন ধরো আমি ইন্ট কোন ভেরিয়েবলের নাম লিখতে পারবো না, যেমন ধরো ফ্লোট একটা রিজার্ভ ওয়ার্ড, আমি বললাম মেইন একটা রিজার্ভ ওয়ার্ড, প্রিন্টএফ একটা রিজার্ভ ওয়ার্ড, তুমি কিন্তু চাইলেও কোনো কিছুর নাম প্রিন্টএফ দিতে পারতেছো না, অথবা রিটার্ন একটা রিজার্ভ ওয়ার্ড। এগুলো কিন্তু এক একটা কমান্ড, এগুলা সি প্রোগ্রামিং এ ফিক্সড করা আছে। রিটার্ন, ইন্ট, ফ্লোট, এই যে কিওয়ার্ড হলো সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত বেশ কিছু সংরক্ষিত শব্দ। সংরক্ষিত শব্দ মানে কি? আমরা যখন দেখি বিভিন্ন জায়গায় প্রবেশাধিকার সংরক্ষিত, মানে কি? যে কেউ ঢুকতে পারবে না, নির্দিষ্ট টাইপের মানুষ বা নির্দিষ্ট আইডিওয়ালা মানুষ ঢুকতে পারবে, এছাড়া কেউ জনসাধারণ ঢুকতে পারবে না। কিওয়ার্ড হচ্ছে এটাই বোঝাচ্ছে এটা একটা সংরক্ষিত শব্দ। সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত বেশ কিছু সংরক্ষিত শব্দ, এবং টোটাল কয়েকটা কিওয়ার্ড তোমাদের বইয়ে দেয়া আছে, অনেকগুলো কিওয়ার্ড আছে। অটো একটা কিওয়ার্ড, ব্রেক একটা কিওয়ার্ড, রিটার্ন একটা কিওয়ার্ড, ফর একটা কিওয়ার্ড, এগুলো সবই কিওয়ার্ড, মানে যেগুলো তুমি বিশেষ ওয়ার্ড হিসেবে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করে থাকো সেগুলোই হচ্ছে কিওয়ার্ড। বোঝা গেছে কিনা? কন্টিনিউ একটা কিওয়ার্ড, ব্রেক একটা কিওয়ার্ড, গো টু একটা কিওয়ার্ড, সবই কিওয়ার্ড আসলে। এরে কি? সি প্রোগ্রামিং ভাষায় এরে হলো একটি বিশেষ ডেটা স্ট্রাকচার যাতে একই ধরনের একাধিক ডাটা রাখা যায়। অর্থাৎ তুমি যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করো তার মধ্যে তুমি ডাটা রাখতে পারো একটা, তুমি যখন একটা এরে ডিক্লেয়ার করবা তুমি এর সাইজ যা দিবা তার মধ্যে সেই কয়টাই তুমি ডাটা রাখতে পারো। ধরো আমি যদি বলি এ, এভাবে দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে বলি 10, তার মানে হচ্ছে তুমি এই এ নামের এরেতে, এরে এভাবে ডিক্লেয়ার করা হয় আর কি, ইন্ট এ, এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে 10 দিলাম, মানে কি এটা একটা ইন্টিজার টাইপের এরে, যার মধ্যে তুমি একসাথে 10টা ইন্টিজার টাইপের ভ্যালু রাখতে পারবা, যেটা ভেরিয়েবলে ক্ষেত্রে ছিল একটা, ওয়ান এট এ টাইম। ভেরিয়েবলে তুমি রাখতে পারতা একটা ভেরিয়েবলে একটা ডাটা, আর এরেতে তুমি তার সাইজ যা দিবা একটা লিমিটের মধ্যে, তুমি তার মধ্যে সেই কয়টা রাখতে পারবা। আমি যদি দিতাম এ এ এ এ 100, তাহলে তুমি এই এ এ নামের এরেতে একসাথে 100টা ভেরিয়েবল রাখতে পারবা।
ঠিক আছে, এটাই বলছে সি প্রোগ্রামিং ভাষায় এরে হলো একটি বিশেষ ডেটা স্ট্রাকচার, যাতে একই ধরনের একাধিক ডাটা রাখ। একই ধরনের মানে কি, এই যে আমি দিচ্ছি না ইন্ট, আমি যদি এখন বলতাম এখানে ফ্লোট, আমি কিন্তু এখানে চাইলেই ফ্লোট টাইপের ডাটা রাখতে পারবো না, কারণ তার 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 টাইপ ডিক্লেয়ার করা আছে। আমি যদি বলতাম ফ্লোট বি দিয়ে বলতাম 15, তাহলে আমি এই বি নামের এরেতে 15টা ফ্লোট টাইপের ডাটা রাখতে পারবো। ঠিক আছে, আমি যদি বলি এখানে CHAR C20, তাহলে এটা হচ্ছে একটা ক্যারেক্টার টাইপের এরে, যার মধ্যে আমি 20টা ক্যারেক্টার রাখতে পারবো। তাহলে বুঝতে পারছো রিফাত? ওকে। ফাংশন কি? বড় কোনো প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করার। হোয়াট? এটা ফাংশনের সংজ্ঞা না আসলে। বড় কোনো প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করার পদ্ধতিকে ফাংশন বলা হয়। না না না, ছোট প্রোগ্রামে ভাগ করাকে আমি ফাংশন বলবো কেন? ফাংশন হচ্ছে একটা একটা আমি আমি বলি, ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড, যেটা একটা নির্দিষ্ট কাজ করবে। সেটা হতে পারে বিল্ট ইন, সেটা হতে পারে ইউজার ডিফাইন্ড। যেমন ধরো, আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাই। সি প্রোগ্রামিং এর কনটেক্সট তো এটা, সি প্রোগ্রামিং কনটেক্সট না, পড়তেছি তো আমরা সি প্রোগ্রামিং। তো সি প্রোগ্রামিং এর কনটেক্সটে তো আমরা ফাংশনকে ফাংশনই বলতে হবে। তো সি প্রোগ্রামিং এর কনটেক্সটে যদি আমি তোমাকে বলি ফাংশন কি, আমি এক্সাম্পল দিতে দিলে ফাংশনের, আমি বললাম প্রিন্ট এফ, এটা কি একটা ফাংশন না? তাওসিফ, এটা তো পড়ছো। প্রিন্ট এফ একটা ফাংশন, যেটা আমরা ক্লাসে ইউজ করছি। স্ক্যান এফ একটা ফাংশন, যেটা আমরা ক্লাসে ইউজ করছি। সো দিজ আর ফাংশনস। তো এটাকে তুমি কি বলবা? বড় কোনো প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করার পদ্ধতিকে ফাংশন বলে, সেই সংজ্ঞা যেটা পড়তেছে না। তো এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, যেটা সি প্রোগ্রামিং এর মধ্যে বিল্ট ইন করা আছে। লাইকওয়াইজ তোমার ক্যালকুলেটরে এই যে সাইন একটা ফাংশন, কজ একটা ফাংশন, টেন একটা ফাংশন, এগুলো হচ্ছে বানানো ফাংশন, বিল্ট ইন ফাংশন। তো এগুলো হচ্ছে একটা টাইপের ফাংশন যেগুলো নির্দিষ্ট কাজ অলরেডি কি করবে সেটা সে জানে, তুমি জাস্ট তাকে ইউজ করতে পারলেই হয়েছে। আর যদি অন্যভাবে যাই, ইউজার ডিফাইন ফাংশন কি? ইউজার ডিফাইন ফাংশন বলতে বোঝায় যে আমি বললাম একটা ফাংশন, ওই যে ধরো আমি একটা ফাংশন বানাতে যাচ্ছি, যে একটা সংখ্যা প্রাইম কি প্রাইম না সেটা চেক করে বলবে। অথবা একটা ফাংশন বানাতে যাচ্ছে, সহজ একটা প্রোগ্রাম, যেটার কাজ হচ্ছে আমি যে দুইটা সংখ্যা তার মধ্যে পাঠাবো, সে ওইটাকে যোগ করে আমাকে দিবে। তাহলে এটার নাম হচ্ছে এডার ফাংশন। আমি একটা ফাংশন বানাতে পারি, যে দুইটা সংখ্যা পাঠালে সে ওইটাকে গুণ করে আমাকে দিবে। তো এই হচ্ছে ফাংশন। তো বড় কোনো প্রোগ্রামকে ছোট অংশে ভাগ করার পদ্ধতিকে ফাংশন বলা হয়। আমি একটু চেক করে বলি বই থেকে, সি প্রোগ্রামিং এর ফাংশন কোনটা, কারণ চ্যাপ্টার তো সি প্রোগ্রামিং এখানে। এই যে এ ফাংশন অফ, এই যে বলছিলাম ব্লক অফ কোড, এ ফাংশন ইন সি ইজ এ ব্লক অফ কোড ডিজাইন টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক। এই তো শেষ, এর বেশি দরকার নাই। ইটস এ ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক ফর ক্রিয়েটিং মডিউলার এন্ড রিইউজেবল কোড। এর বেশি আমাদের যাওয়ার দরকার নেই, আমরা এইটুকুতেই দিব। তাও সে বুঝতে পারছো? এই যে দেখো, এখানে ইংলিশটাকে বাংলা করতে পারবো কিনা আমরা? এ ফাংশন ইন সি ইজ এ ব্লক অফ কোড, তুমি এইটা ব্লক অফ কোডকে বাংলা করার কিছু তুমি বলবা একটা কোডের ব্লক, একটা কোড ব্লক। সো এ ফাংশন ইন সি ইজ এ ব্লক অফ কোড ডিজাইন টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক। যেমন ধরো, আমার ফাংশনের কাজ হচ্ছে একটা সংখ্যা প্রাইম কি প্রাইম না চেক করা, সে একটা নির্দিষ্ট কাজ করতেছে। আমার ফাংশনের কাজ হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে যোগ করা, অথবা আমার ফাংশনের কাজ হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে কে বড় সেটাকে বের করে দেয়। তো আমার ফাংশনটা ডিজাইন করাই হয়েছে একটা নির্দিষ্ট টাস্ক সলভ করার জন্য, সে সেই টাস্কটা সলভ করবে। তো আমরা এটাকে বাংলা করতে পারি কিভাবে? এ ফাংশন, ইয়েস, একটা নির্দিষ্ট সি প্রোগ্রামিং এ একটা নির্দিষ্ট ব্লক, কোড ব্লক আমি একটু লিখে দিই। ইয়েস, তো আমরা সি প্রোগ্রামিং কনটেক্সটে যদি বলি ফাংশন কাকে বলা হয়, আহ, নির্দিষ্ট কোড ব্লক যা নির্দিষ্ট কাজ করে, তাই ফাংশন। এখন তুমি যদি চাও এটাকে একটু ভেঙে বলতে, তুমি বলতে পারো সি প্রোগ্রামিং এ দুই ধরনের প্রোগ্রাম ফাংশন আছে। একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, যেমন এক্সাম্পল দিয়ে বলবা প্রিন্টএফ, স্ক্যানএফ, এবং বলবা ইউজার ডিফাইন ফাংশন, যেগুলো আমরা নিজেরা বানাবো। যেমন ধর আমরা এড করার জন্য একটা ফাংশন এড করতে পারি, এর বেশি আর লাগবে না, এক মার্কের প্রশ্ন আর কি লিখবা তুমি? বোঝা গেছে কিনা? আচ্ছা, এরপর আসো, নিচের কোনটি অস্থায়ী মেমোরি? এই যে অনেকবার আমি এই কথা বলে আসছি অলরেডি। ও, আমাদের কি এমসিকিউ শুরু হয়ে গেছে? ও, এমসিকিউ শুরু হয়ে গেছে, তাহলে এমসিকিউ এই পাশ থেকে শুরু হবে আসলে। এক নাম্বার তো এখানে। আচ্ছা, প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটি? হ্যাঁ, সেটা ঠিক আছে, এই যে রেজিস্টার। আচ্ছা, এই যে ও, রেজিস্টার তো সবার উপরে। যে প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটা? রেজিস্টার। আমরা সার্চ করে দেখলাম, সবচেয়ে কাছে থাকে রেজিস্টার, তারপরে ক্যাশ, তারপরে বাকিগুলো। এবং এটা একটা সুন্দর চিত্র। এই যে ডিফারেন্ট লেভেল অফ মেমোরি, রেজিস্টার সবার সব থেকে কাছে, তারপরে ক্যাশ, তারপরে মেইন মেমোরি বলতে র্যাম বোঝাচ্ছে, তারপরে ইউএসবি, ফ্ল্যাশ, ম্যাগনেটিক ডিস্ক, হার্ড ডিস্ক অথবা এসএসডি টাইপের যেগুলো আছে সেগুলো। ইয়েস। তো এই ত্রিভুজটা মনে রাখলে সিরিয়ালটা মনে থাকবে, যত উপরে তত জায়গা কম, কিন্তু স্পিড বেশি, দাম বেশি, অবশ্যই দাম বেশি। মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কোনটি?
বিট। আমরা সবাই জানি মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কোনটি? বিট। তাহলে এখন আমরা সম্পর্ক বের করি বাইটকে। বাইট হচ্ছে 1 বাইট সমান 8 বিট। আর কিলোবাইট তো বুঝতেছই, 1 কিলোবাইট সমান হচ্ছে 1000 বাইট। মেগাবাইট হচ্ছে 1 মেগাবাইট সমান 10⁶বাইট। 10⁶বাইট, মেগা মানে 10⁶। তাহলে মেগা হচ্ছে 1 মেগাবাইট হচ্ছে 10⁶বাইট। কিলোবাইট হচ্ছে 10⁻³ বাইট। আর 1 বাইট হচ্ছে 1 বিট। 1 বাইট হচ্ছে 8 বিট। তো দেখছো আমি একটা পড়ার দুইটা পড়ার সময় কিন্তু অনেকগুলো এমসিকিউ আমি সলভ করে ফেলছি। তো তুমি যদি এভাবে পড়ো, তোমার 10টাকেও তুমি 30টা 40টা বানিয়ে ফেলতে পারবা। আসো পরেরটাতে, এই পাশে আসো। আমাদের এই পাশে হচ্ছে এই যে এখানে, হ্যাঁ, নিচের কোনটি অস্থায়ী মেমরি? অনেকবার বলে আসছি, র্যাম হচ্ছে অস্থায়ী মেমরি। আর কেউ এখানে অস্থায়ী মেমরি না, এখানে প্রত্যেকটা স্থায়ী তাহলে মনে রাখো স্থায়ী মেমরি কারা। কারণ তোমাকে পরীক্ষা একটা প্রশ্ন দিবে, বলবে নিচে কোনটা স্থায়ী মেমরি, সেখানে তিনটার মধ্যে একটা দেখে তুমি বুঝতে পারা উচিত যে এটা আমি আগে পড়ে আসছি, এটা হচ্ছে স্থায়ী মেমরি। স্থায়ী মেমরি মানে কি? যেখানে কিছু রাখলে, হ্যাঁ, সেটাই। দেখো আমি কিন্তু পরের প্রশ্ন দেখতেছি না, আমি নিজেই এগুলো বলতেছি। কারণ তুমি যখনই একটা জিনিস দেখবা, অ্যানালাইসিস এমন ভাবে করা উচিত যাতে করে তোমার একটা পড়লে আরো বা 4-5টা টেস্ট হয়ে যায় অটোমেটিক্যালি, তো তোমার পড়াটা অনেক বেশি ডাইনামিক হয়ে গেল। তুমি এক পড়া দিয়ে আরো 4-5টা পড়া আগে করে ফেললা। তো দেখো, নিচের কোনটি অস্থায়ী মেমরি? আমরা আগে থেকেই পড়ে আসছি, ইট ইজ র্যাম। ট্রু, এটা র্যাম। কিন্তু এগুলোকেও তো দেখা দরকার। রম, ইউএসবি ড্রাইভ, হার্ড ডিস্ক, এরা সবাই স্থায়ী মেমরি। কারণ তুমি এখানে যা রাখবা তা কিন্তু হারাবে না। ক্রেশ করে যদি হারায় যায় সেটা ডিফারেন্ট ব্যাপার, বাট নর্মালি তোমার এগুলো যাবে না, এগুলো থাকবে। আর র্যাম কি? পিসি বন্ধ করে ফেলছো, প্রোগ্রাম, ওই ওই ফাইল সেভ না করে প্রোগ্রাম বন্ধ করে ফেলছো, দেখবা খোলার পরে ওটা দেখা যাচ্ছে না, কারণ কি? এটা র্যামে ছিল। ঠিক আছে, সেভ করলে ওটা যায় স্টোরেজে, যে এগুলোর মধ্যে যায়। তাহসিফ বুঝতে পারছো? পরের প্রশ্ন, স্থায়ী মেমরি কোনটি? হার্ড ডিস্ক। ডিভিডি, নতুন শিখলাম একটা, ডিভিডিও তো স্থায়ী মেমরি না, ডিভিডিতে আমরা ডাটা সেভ করি। ভুলে গেছো ডিভিডির কথা তোমার? সিডি ডিভিডি এগুলা আগে ছিল, এখন আর এগুলো আমরা দেখি না। সো এটা কি এখন তাইলে অস্থায়ী? তাহলে স্থায়ী মেমোরিকে হার্ড ডিস্ক এবং ডিভিডি। আমরা আমরা একটু মনোক উন্মোচন করি যে যা দাগালাম ঠিক আছে কিনা। খ ঠিক আছে, গ ঠিক আছে, খ ঠিক আছে। এটা কই? এটা আমরা কি বলতে চাচ্ছিলাম? হ্যাঁ, র্যাম এবং হার্ড ডিস্ক, 1 আর 2। 1 আর 2 ওয়ালা কোনটা? 1 আর 2 ওয়ালা এটা। তাহলে আমরা এটা মোড়ক উন্মোচন করে দেখি ঠিক আছে কিনা। এই, ও, আমি ভুল দেখাইছি। ও সরি, র্যাম তো উপরে, 2 আর 3 ঠিক আছে। হার্ড ডিস্ক বলছি তো ঠিক, এটাই তো আমরা করি, বা সঠিক বলে ভুল দেখাই দিয়ে আসি। 2 আর 3 হবে, এটা হচ্ছে খ। সো আমাদের আনসার হচ্ছে খ। ঠিক আছে, এটা কত নাম্বার ছিল? 4 নাম্বার। আসো এখন 5 নাম্বার, এই পাশে আসো। এখন আমরা টাইপ বদলে গেছে, মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা এবং মধ্যম স্তরের ভাষা, এগুলো জাস্ট থিওরিটিক্যাল কথাবার্তা। কোন ভাষা মধ্যম স্তরের, কোন ভাষা মেশিন স্তরের, এগুলো কথাবার্তা। সো সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষা? সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষা? মেশিন ভাষা। অ্যাসেম্বলি কি? তার উপরের লেভেলেরটা। অ্যাসেম্বলি ইজ কনভার্টেড ইনটু মেশিন ল্যাঙ্গুয়েজ। সো অ্যাসেম্বলি হচ্ছে তার ঠিক উপরেরটা। আর মেশিন হচ্ছে একদম, মেশিন তো মেশিনই, বুঝতেই পারতেছো। So আমরা বলবো এটা হচ্ছে মেশিন ভাষা। আনসার ঠিক আমরা বললাম অপশন এ, ক। প্রোগ্রামিং ভাষায় সর্বনিম্ন, তাহলে ওকে, প্রোগ্রামিং ভাষার, তাহলে এক্সাম্পল অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি আছে, অ্যাসেম্বলির মধ্যে কি আছে? ফোরট্রান আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে, সম্ভবত ফোরট্রান আছে। উচ্চতরতে কে আছে? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি প্রোগ্রামিং যদি হাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং আবার অ্যাসেম্বলি না। সি প্রোগ্রামিং অতি উচ্চতরে বলতে পারে পাইথনকে। ঠিক আছে, প্রোগ্রামিং ভাষায় সর্বনিম্ন স্তর নিচের কোনটি? মেশিন ভাষা, মাত্র পড়ে আসছে না, সর্বনিম্ন স্তর একদম লাস্ট, ভেরি হাই অ্যাসেম্বলি, এই যে মেশিন ভাষা। হ্যাঁ, সেটাই তো। প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটি? এই এক প্রশ্ন দুইবার দিছে কেন? মেশিন। বাহ, এক ঢিলে দুই পাখি মেরে ফেললাম আমরা, ভেরি গুড। সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা নিচের কোনটা? সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা নিচের কোনটা? অ্যাসেম্বলি। এই যে দেখো, তুমি অ্যাসেম্বলি কখনো দেখছো কোড? অ্যাসেম্বলি কোড গুলা মানে দেখতে অনেক, মানে দেখলে সিএসসি তে গেলে দেখবা আর কি, যে খুব উল্টাপাল্টা ল্যাঙ্গুয়েজ, মানে কমান্ড গুলা দেখতে তুমি বুঝবা না, এগুলা সাংকেতিক ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ, হোল্ড থাকে, এইচ থাকে, আর এক্স থাকে, আর কি কি জানে থাকে, ভুলে গেছি। আমাদের একটা কোর্স ছিল মাইক্রো প্রসেসর। তো সেই কোর্সে আমাদের এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে মাইক্রো প্রসেসরকে বোঝানো লাগতো আর কি। তো ওটা তো মেশিন ল্যাঙ্গুয়েজ। সো মেশিন ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করবো না, আমরা ইউজ করছি কোনটা? অ্যাসেম্বলি। তো অ্যাসেম্বলির কোডটাই থাকে এরকম, মানে
আমাদেরকে ম্যানুয়াল দিয়ে দেওয়া হইতো যে এই কমান্ড দিলে এই কাজটা হয়, তো সেটা দেখে দেখে আমরা বসাইতাম। আর খুবই চমৎকার একটা ব্যাপার, ডিরেক্ট যদি আমাদের মাইক্রো আমাদের ইউজ করতে কোনটা 8086 ইন্টেলের, অনেক পুরানটা, নতুনগুলা না, পুরানটা। কারণ সিলেবাস এইভাবেই সাজানো, পুরান সিলেবাস দিয়ে সাজানো। সো এসএমডিতে আমরা ওটা ইউজ করতাম আর কি। সো মানে দেখলে বুঝবা ব্যাপারটা এরকম না, সিতে যেরকম দেখেই বোঝা যাচ্ছে এটা তো প্রিন্ট করতে বলতেছে, এসএমডি তো এভাবে বোঝা যায় না। আরেকটু এটা মেশিনের কাছে আরেকটু মনে হয় করে কথা বলতেছে, বুঝছো? সো বুঝলাম আশা করি। ওকে, বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে, বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে কে? 2 আর 3। 1 আর 2 মেশিন ভাষা মধ্যে, ও ঠিক আছে। ওকে, এইটুকু কেটে দিব। তাহলে মেশিন ভাষা আর মধ্যস্তরের ভাষা, মধ্যস্তরের ভাষার মধ্যে কে পড়ে? মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, ওই তো ওই যে ই পড়ে, অ্যাসেম্বলি। ওই তো মধ্যস্তরের ভাষার মেশিন ভাষা। আর কালার কোড তো ওটা না, কালার কোড আলাদা, না না, কালার কোড আলাদা হিসাব। কালার কোড তো জাস্ট তোমার কারেক্টার, এইভাবে তুমি ডিজাইন করছো এগুলার, ওটা আলাদা। মেসেম্বলি, না না, কালার কোড তো জাস্ট একটা আস্কি কোডের মতো, ওটা আলাদা। উম, তুমি তুমি একবার দেখো ফোরট্রন, একবার সার্চ করে দেখো, অথবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লিখে সার্চ করে, আমি সার্চ করবা কেন, আমি করি। এত কথা বলতেছি, দেখাই দিলেই তো হয়। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই দেখো, এই যে দেখো তার কোডটা একটু দেখাই। এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইজ এ লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ট্রান্সলেট ডিরেক্টলি ইনটু দ্য মেশিন কোড আন্ডারস্টুড বাই এ কম্পিউটারস প্রসেসর। এই যে এই দাও তার কোডগুলো, এই যে টেক্সট স্টার্ট, ইডিএক্স, এলইএন, ইসিএক্স, এমএসজি। এটা বোঝাচ্ছে কি মেসেজ টু রাইট, ইবিএক্স 1, ফাইল ডেসক্রিপ্টর, জিরো, অন, মানে এটা আসলে একদম নিচের লেভেলের ল্যাঙ্গুয়েজ। না না না, ওটা আরো আরো নিচের। খালি লিনাক্সের কমান্ড, তাও কমান্ড, কমান্ড আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সেম না, ওটা আলাদা। ওটা তো হচ্ছে লিনাক্সের কমান্ড, ওটা আলাদা। যাই হোক, এখন এখানে আসি আমরা। আমরা বুঝতে পারলাম আশা করি, তাহলে বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে কে? মেশিন ভাষা এবং মধ্যস্থরের ভাষা, ঠিক আছে। এই যে এটা মূলক উন্মোচন করি, অপশন ক, ঠিক আছে। আসো এখন 10 নম্বরে যাই আমরা। 10 নম্বর কোথায়? এই 10 নম্বর গেল কই, এই পাশে নাকি? ও, 10 নম্বর এখানে। C++ ভাষা উদ্ভাবন করেন কে? ডেনিস রিচি সি উদ্ভাবন করছে, ঠিক আছে। ডেনিস রিচি, এটাও বলে রাখি, এ কি করছে? উনি করছেন হচ্ছে সি, উনি মারা গেছেন রিসেন্টলি। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উনি উদ্ভাবন করছেন। আহ, জ- জন স্ট্রাউস্ট্রপ, এডা লেভলেস, গিডো ভ্যান রসাম। জন স্ট্রাউস্ট্রপ দেখে ফেললাম। যাই হোক, এগুলো মনে থাকে না আসলে। তো আমাদের আনসার হচ্ছে কি জন স্ট্রাউস্ট্রপ, উনি হচ্ছে C++ উদ্ভাবক। এখন আমরা প্রসঙ্গক্রমে দেখে রাখি, গিডোভান রসামকে আর এডা লাভলাসকে। এডা লাভলাস হচ্ছে সেই যে প্রথম, ওই যে প্রথম প্রোগ্রাম লিখছে উনি, ওই যে আমাদের প্রথম কম্পিউটারের জনক যে, তার ওয়াইফ, তার প্রথম প্রোগ্রামটা লিখছে উনি হচ্ছে এডা। আর গিডো ভ্যান রসামকে দেখি বানানটা লিখতে পারবো কিনা সেটা তো কথা। গিডো ভ্যান রসাম, এই আসছে, ডাচ প্রোগ্রামার। উনি রিসেন্ট কোন নতুন ল্যাঙ্গুয়েজ মেবি লিখছেন। হি ইজ দ্য ক্রিয়েটর অফ পাইথন। আহা, তো এটা না চিনলে কেমন আফসোসের ব্যাপার না। পাইথন ইউজ করি আমরা, পাইথনের জনককে চিনি না। সো গিডো ভ্যান রসাম হচ্ছেন ডাচ প্রোগ্রামার, হি ইজ দ্য ক্রিয়েটর অফ পাইথন। সো আমরা এটা মনে রাখলাম, পাইথনের জনককে বা পাইথনের রাইটারকে? গিডো ভ্যান রসাম। আডাকে তো আমরা আগে থেকে চিনি, কারণ আডাকে অনেক আমরা আগে থেকে দেখে আসছি, তাই না? সো এই গেল। সো দেখো তোমাদের আসলে এভাবে পড়লে পড়াটা অনেক মানে ডাইনামিক হয়। তাও সে বুঝতে পারছো ডাইনামিক পড়াশোনা? আমরা কিন্তু অপশন পাড়ে গেছি, দেখি চলে গেলাম ব্যাপারটা, আমি দেখো প্রত্যেকটা অপশন দেখে দেখে যাচ্ছি, যে এ কি করছে? সি প্রোগ্রামিং উদ্ভাবন করছেন উনি, উনি কি করছেন? পাইথন, তো এটাও লিখে রাখো, এটাও লিখে রাখো। হি ইজ দ্য ক্রিয়েটর অফ পাইথন। আর উনি হচ্ছে ফার্স্ট প্রোগ্রামার অফ হিস্ট্রি, ফার্স্ট প্রোগ্রামার। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ডান। মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় কোনটা? পাইথন, আমরা সবাই এটা জানি। এবং দেখো এটা আসছে, তাহলে এই আমরা লিখলাম। তাহলে ফোরট্রান কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? দেখি কোনটা, এই দাও। ফোরট্রান,
is an imperative compiled programming language that is highly specialized for numerical and scientific computing language. এগুলো আসলে ক্ষেত্র বিশেষে এক একজন একইভাবে ডিফাইন করে দেখে, সো এটা নিয়ে গেঞ্জামে যাওয়ার দরকার নাই আসলে। থাকলো এটা, এইটুকুই রাখলাম। OPS 5 কোন প্রজন্মের ভাষা? এই OPS 5 কে আবার? হ্যাঁ, OPS 5 কে? PS 5 নাকি? OPS 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হুইচ লেভেল? 5th জেনারেশন, 5GL, তাই না? সো আমরা গুগলে সার্চ করে করে আনসার করে ফেললাম OPS 5। হ্যাঁ, ইয়েস, 5 মানে 5G, ইয়েস বলা যায়। তাহলে পঞ্চম, এই যে ভালো একটা টেকনিক বের করছো তুমি, যেহেতু 5 লেখা আছে তাই 5G। তাই এই হচ্ছে আমাদের ক। তো HTML5 তো 5G না। হুম, তো পঞ্চম, HTML3ও তো 3G না। সো ক, ঠিক আছে। আচ্ছা, এখন OPS 5 জিনিসটা কি? OPS 5 is a fifth level programming language. It's considered a high level language specially designed for application in artificial intelligence, expert systems, and cognitive uh, psychology. OPS 5 is a production system programming language, meaning it focuses on representing knowledge as rules and using those rules to infer new information. যাই হোক, এটা নিয়ে আমার আসলে তেমন নলেজ নাই, দরকারও নেই। জানি, আমার আইডিয়া নাই আর কি, আমার জানতে হবে এমন তো কোনো কথা নাই। জানি না। ওকে, জানলাম পঞ্চম লেভেলের ল্যাঙ্গুয়েজ এতে ব্যবহৃত হয়। গুড, ভেরি গুড। আসো এখন এখানে 12 নম্বর ডান, এখন আসো আমরা 13 নম্বরে যাই। উদ্দীপকে এই যে মিম একটি কম্পিউটার প্রোগ্রামে, হ্যাঁ, মিম একটি কম্পিউটার প্রোগ্রাম SQL ব্যবহার করে ইংরেজিতে ডেভেলপ করলো, যা মানুষ সহজে বুঝতে পারে। তা কোনো কম্পিউটারের উপর নির্ভরশীল নয়। SQL তো ডাটাবেজের। তাহলে উদ্দীপকে উল্লিখিত প্রোগ্রামিংটি কোন ভাষায় রচিত? হাই লেভেল, চতুর্থ প্রজন্মের, মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা? এটাকে হাই লেভেল না চতুর্থ প্রজন্ম হবে? এগুলো থিওরিটিক্যাল ব্যাপার ভাই, এগুলো মনে থাকে না আসলে। চতুর্থ প্রজন্মের ভাষা, এটা ঠিক আছে, ভেরি গুড। আমরা বললাম এটা চতুর্থ প্রজন্মের ভাষা, ভেরি গুড। তাহলে SQL কোন লেভেল ল্যাঙ্গুয়েজ? 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ওকে, ভেরি গুড। প্রোগ্রামটি অনুবাদ করার জন্য যে অনুবাদকের প্রোগ্রামের প্রয়োজন, এটা হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। হ্যাঁ, 2 আর 3 হচ্ছে অপশন, অপশন বি, এই হচ্ছে আমাদের খ। আসো এখন পরেরটাতে। আহ, অনুবাদক প্রোগ্রাম এবং প্রোগ্রামের সংগঠন। উচ্চতর ভাষায় লিখিত পুরো প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে কোনটা? একসাথে অনুবাদ করে কে? কম্পাইলার। আমরা পড়ে আসি না একটু আগে? তাহলে লাইন বাই লাইন অনুবাদ করে কে? ইন্টারপ্রেটার। তো দেখো আমরা একটু আগে যেটা পড়ে আসছিলাম সেটা আবার এখন রিভাইজ হয়ে যাচ্ছে। ইন্টারপ্রেটার করে লাইন বাই লাইন, আর একসাথে পুরোটা করে কম্পাইলার। সো ডান, ঘ। অনুবাদক প্রোগ্রাম কত প্রকার? 2 প্রকার, এই তো কম্পাইলার আর ইন্টারপ্রেটার, ওকে, ভেরি গুড। আমরা দেখলাম এটাও ডান। উৎস প্রোগ্রামকে একত্রে বস্তুর প্রোগ্রামে রূপান্তর করে কোনটি? একত্রে কম্পাইলার। তাহলে ক। আগে দেখে পরে দাগাচ্ছি। উৎস প্রোগ্রাম, মাঝখানে কি? বস্তু প্রোগ্রাম, কম্পাইলার। কম্পাইলারই তো, এই যে একটু আগে বলে আসছি না, বস্তু প্রোগ্রাম মানে কি? ওই যে যেটা মেশিনে যাবে, কম্পাইলারই তো মেশিন। হ্যাঁ, ওইটাই ওইটাই ওইটাই। আমরা যেটা লিখছি সেটা হচ্ছে উৎস প্রোগ্রাম, সোর্স প্রোগ্রাম। আমরা যেটা লিখবো সেটা হচ্ছে সোর্স কোড। না, যেটা দেখাবে সেটা না। আমরা যেটা লিখবো, আমরা যে এতদিন ধরে কোড করলাম সেগুলো ছিল সোর্স কোড। সেই সোর্স কোডটা যখন আমরা বিল্ড দেই তখন আমাদের ওই ফাইলটা কম্পাইল হয়। যখন রান দেই তখন ওই ফাইলটা রান হয়। রান যে হয় কার উপরে? এটা গিয়ে কমান্ড পড়ে মেশিনের উপরে। সেই মেশিনের কাছে এই কমান্ডটা পৌঁছায় কে? কম্পাইলার। কম্পাইলারই কম্পাইল করে ওটাকে মেশিন রিডেবল বানায়। সেই মেশিন রিডেবল অংশটাকে যখন কমান্ড দেওয়া হয় মেশিনের কাছে, তখন মেশিন ওটা বুঝতে পারে। তাহলে আমাদের লেখা সোর্স কোডকে মেশিন রিডেবল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে কে? সি এর কম্পাইলারটা। তো এই কম্পাইলারের কাজে এটা। রেজাল্ট ওটা আউটপুট। মেশিনকে কমান্ড দিলাম, মেশিন কমান্ড অনুযায়ী কাজ করে আমাকে দেখালো, ওটা তো জাস্ট আউটপুট। ওটা ওটা কোনো ল্যাঙ্গুয়েজ না, ওটা হচ্ছে আউটপুট। সে আমাকে আমার বোঝার মতো করে কনসোলের মধ্যে আমাকে দেখায় যে হ্যালো ডাইনামিক নিনজা বা হ্যালো অমুক, হ্যালো তমুক, এইসব কথাবার্তা আমাকে দেখায়। ঠিক আছে, তো গেল গো কম্পাইলার। আচ্ছা, এর পরেরটাতে আসো। কম্পাইলারের বৈশিষ্ট্য হলো টেস্টিং এবং ডিবাগিং এর ক্ষেত্রে ধীরগতি সম্পন্ন, প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে, অনুবাদক অনুবাদকৃত প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তর হয়। 3 তো অবশ্যই সত্য। প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে সেটা সত্য, টেস্টিং এবং ডিবাগিং এর ক্ষেত্রে ধীরগতি সম্পন্ন সেটাও সত্য। কারণ পাইথনের ক্ষেত্রে যেটা ইউজ করি আমরা ইন্টারপ্রেটার, সেটা কিন্তু একদম লাইন বাই লাইন ধরে ফেলে, সেজন্য ওটা ওটা ডিবাগিং এর ক্ষেত্রে ফাস্ট।
সো দেখি আমরা অপশন কোনটা আছে। গো, 1 আর 3। প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে, ব্যাপারটা আসলে ঠিক না। এক্সিকিউট করতে এক্সিকিউট করতে সময় কম লাগে। নির্বাহ মানে এক্সিকিউশন। তাহলে আমরা এটা মাথায় রাখবো। কম্পাইলারের বৈশিষ্ট্য হচ্ছে টেস্টিং এবং ডিবাগিং এর ক্ষেত্রে ধীরগতি সম্পন্ন। ঠিক আছে, এটা সত্য। অনুবাদকৃত প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তর হয়, এটা তো অবশ্যই সত্য। 3 তো অবশ্যই আসবে। তো 1 2 তো শুরুতেই বাদ, কারণ 3 এখানে নাই। 3 অবশ্যই আসবে। 3 সহ কে আছে? এটা আছে, এটা আছে, এটা আছে, তার মধ্যে কে আসবে? 1 আর 3 আসবে কেন? কারণ প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে বা এক্সিকিউট করতে। প্রোগ্রাম নির্বাহ বলতে হবে আমি যখন রান করি, রান করার পরে কি স্লো হয় না, ওটা তো দ্রুত চলে আসে। সেই জন্য বেশি সময় লাগে, সেটা সত্য না। তার আনসার হচ্ছে 1 আর 3। তাসবিব বুঝতে পারছো? অপশন হচ্ছে তাহলে 1 আর 3, এই যে অপশন গ। আসো 20 নম্বরে। প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণে কোনটি ব্যবহৃত হয়? ফ্লোচার্টে প্রক্রিয়াকরণ, প্রসেসিং, কোনটা ব্যবহৃত হয় বলো তো? সামান্তরিকে কি সামান্তরিকে আমরা কি করি? আচ্ছা, আমরা সিরিয়ালে আসি। বৃত্তে আমরা কি করি? কানেকশন। ওই যে একসাথে অনেকগুলো লাইন আসে, তো বৃত্ত হচ্ছে কানেকশনে ব্যবহৃত হয়। আয়তক্ষেত্র কোন কাজে ব্যবহৃত হয়? রম্বস কোন কাজে ব্যবহৃত হয়? রম্বস। রম্বস হচ্ছে আমি বলি, রম্বস হচ্ছে ডিসিশন মেকিং এ কন্ডিশন। ইয়েস নাকি নো, ইয়েস অর নো, ইয়েস নো হচ্ছে রম্বসে। সামান্তরিক আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রসেস প্রক্রিয়াকরণ হয় আয়তক্ষেত্রে। মানে এই যে আমি বলবো এ সমান বি, এই যে আমি যখন এইভাবে বলবো এ সমান A+1, বি সমান B-1, এই যে কথাবার্তাগুলো, এগুলো কি প্রক্রিয়াকরণ না? আমি অ্যাসাইনমেন্ট অপারেশন চালাচ্ছি, অথবা বলবো এ সমান A×5, এগুলো কোথায় আসবে? আয়তক্ষেত্রে আসবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বৃত্তে কি করি আমরা? বৃত্তে হচ্ছে আমরা কানেকশন, বৃত্ত হচ্ছে কানেক্টর, অনেকগুলা জায়গা থেকে একসাথে আসলো কানেকশন। তারপর আমি বললাম এখানে সবগুলো আইসা দেন এখানে যাবে, আমি এখানে এন্ড করবো। এই যে দেখো আমি কিন্তু এখানে একটা ওভাল শেপ আঁকছি না, ডিমের মতো। এটা কিসের জন্য? স্টার্ট অথবা এন্ড। তাহলে স্টার্ট অথবা এন্ডের জন্য আমরা কোনটা ইউজ করি? উপবৃত্তাকার শেপ অথবা ওভাল শেপ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে রম্বস কোথায় ব্যবহৃত হয়? রম্বস হচ্ছে তোমার কন্ডিশন চেক করার জন্য। রম্বস ইউজ করা হয় কন্ডিশন, কন্ডিশন চেক করার জন্য। যেমন ধরো এ কি বি এর থেকে ছোট, ইয়েস হলে ওইদিকে, নো হলে ওইদিকে, এই যে একটা জিনিস থাকে, এটা হচ্ছে রম্বস দিয়ে করি আমরা। সামান্তরিক কোথায় ব্যবহৃত হয়? সামান্তরিক কোথায় ব্যবহৃত হয়? ইনপুট আউটপুটের ক্ষেত্রে। ঠিক আছে, সামান্তরিক ব্যবহৃত হয় ইনপুট। আমি একবার চেক করে দেখি। না, ডিসিশন মেকিং তো তোমার ইতে, ওই যে রম্বসেই, ইয়েস অর নো। হ্যাঁ, প্রিন্ট ইনপুট আউটপুটের ক্ষেত্রে আমরা সামান্তরিক ব্যবহার করে থাকি, তাই এটা মনে রাখবো আমরা। সামান্তরিক ব্যবহৃত হয় ইনপুট আউটপুটে। আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট। তাহলে তাও সে বুঝতে পারছো। বৃত্ত ব্যবহার হয় কোথায়? কানেকশনে। ধরো ইয়েস হইলে এখানে আসলো একটা জিনিস প্রিন্ট হইলো, নো হইলে এখানে সেটা জিনিস প্রিন্ট হইলো। এই দুইটা করার পরেই তো আমার কাজ হচ্ছে এন্ড করে ফেলা। তো দুইটা লাইন নিয়ে আইসা তারপর আমি বৃত্তকে একসাথে বলবো তুমি এন্ড করে দাও। মানে একটা হইলে এখানে আসলো, আরেকটা হইলে এখানে আসলো, সবার শেষ যদিও এক জায়গায়, আমি সবাইকে একটা জায়গায় করে দেন ফাইনালটাতে পাঠিয়ে দিব। তো সেই কানেক্টরটাকে বৃত্ত। তো এখানে তো বুঝতে পারছো আয়তক্ষেত্র যে। তাওসিফ, আয়তক্ষেত্রে কি করি আমরা? প্রক্রিয়াকরণ। এ সমান A+1 মানে অ্যাসাইনমেন্ট, এ সমান A+1, বি সমান B+1, বি সমান সাম প্লাস আই, এইসব কথাবার্তা আমরা কোথায় করব? আয়তক্ষেত্রে করব। তারপরে আসো, প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইনপুট বা আউটপুট চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় কোনটা? ইনপুট আউটপুট মাত্র পড়ে আসলাম। সো দেখো, ইনপুট আউটপুট কোনটা ব্যবহার করবো আমরা? সামান্তরিক। সো দেখো, একটু খেয়াল করো, আমরা কম পড়েও কিন্তু বেশি পড়ে ফেলতেছি কেন? আগেই পড়ে আসছি এটা। তাই উল্টা বলছে এখানে, এটা সামান্তরিক হবে। অপশন ভুল, এটা সামান্তরিক হবে। মাত্র না পড়ে আসলাম। এটা হচ্ছে রম্বস হচ্ছে তোমার ডিসিশন মেকিং এর জন্য, ইনপুট আউটপুটের চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় সামান্তরিক। এটা গই হবে। ঠিক আছে এটা। ওকে। প্রবাহ চিত্রের কোন প্রতীকটি প্রসেসের জন্য ব্যবহৃত হয়? প্রসেস মানে কোনটা? প্রসেসিং। প্রক্রিয়াকরণ বাংলায়, ইংলিশে প্রসেসিং না? প্রসেসিং কি? ওই যে A=A+1, B=B+1, আয়তক্ষেত্র। তাহলে দেখো এখানে কি আসবে? আয়তক্ষেত্র। দেখো, আয়তক্ষেত্র। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা সংশোধনের পদ্ধতিকে কি বলা হয়? আগে পড়ে আসছি না মাত্র, সংজ্ঞায় পড়ে আসছিলাম, বাংলা কথা পড়ে আসছি, এগুলা ডিবাগিং। লেটস চেক ডিবাগিং। ফ্লোচার্ট কত প্রকার? 2 প্রকার। মনে রাখবা। আমিও জানি না কেমনে কি আসে। এই যে দেখো এখন প্রশ্ন চলে আসছে, এটা কোন চিহ্ন বলো তো তাওসিফ? রম্বস। প্রতীকটি কোন কাজে ব্যবহৃত হয়? সিদ্ধান্ত গ্রহণ, ওই যে ইয়েস অর নো। এই তো সাবাস, তাহলে তোমরা লাইন বুঝে গেছো এখন। সিদ্ধান্ত গ্রহণে ব্যবহৃত হয়। তো দেখো আমরা একটা প্রশ্ন সলভ করছিলাম, এগুলো আমাদের অটো সলভ হয়ে যাচ্ছে। ইয়েস।
প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? প্রোগ্রাম ডিজাইন করলাম, তারপরে কাজ কি? ডিজাইন তো করে ফেললাম। সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রামের কোডিং। প্রোগ্রাম ডিজাইন করছি না, ডিজাইন করার পরে তো আমরা প্রোগ্রাম কোড করব। প্রোগ্রাম বাস্তবায়ন, ইয়েস। তো কোডিং আর বাস্তবায়নের মধ্যে পার্থক্য কি? এগুলো থিওরিটিক্যাল প্রশ্ন, দেখিনি। প্রোগ্রাম কোডিং আমি তো ডিজাইন করার পরে কোডই করবো সবার আগে, হ্যাঁ আগে কোড করবো দেন। বাস্তবায়ন বলতে মূলত বোঝায় এক্সিকিউট করা। এখানে বাংলায় আসলে সমস্যা আছে, আসলে এটাই সত্য কথা। এরকম একটা ফোন দিচ্ছে। হ্যাঁ, প্রোগ্রাম তৈরিতে, প্রোগ্রাম তৈরি করে নাই, প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? প্রোগ্রাম তো তুমি আগে মাথায় ভাববা, প্ল্যান করবা, ওটার নামে প্রোগ্রাম ডিজাইন। এখন তুমি খাতায় রাফ করো, ড্রয়িং করো, ডায়াগ্রাম বানাও, সেটা হচ্ছে ডিজাইন। তারপরে তুমি কোড করবা, ঠিক আছে কিনা? আর বাস্তবায়ন বলতে বোঝায় তুমি প্রোগ্রামটাকে রান করতেছো, এইসব কথাবার্তা ওগুলো আসে পরে। সো সমস্যা বিশ্লেষণ এগুলো কাছাকাছি জিনিস, আমরা বুঝতে পারছি আশা করি। খ, ফ্লো চার্টে বৃত্তাকার চিহ্নটি কি বোঝায়? কানেকশন, এই যে শুরু, ইনপুট, সংযোগ, এই যে সংযোগ বোঝাচ্ছে, তাহলে এটা শুধুমাত্র অপশন সি। ইয়েস, ক্লিয়ার। 27 নম্বর ডান। 28 নম্বরে আসো। সি প্রোগ্রামে ডেটা ইনপুট, ডেটা আউটপুটের জন্য ব্যবহৃত ফাংশন কোনটা? আমরা সবাই মুখস্থ পারি, দিস ইজ স্ক্যানএফ। হ্যাঁ, আমি স্ক্যানএফ বললাম কে? এই আউটপুট না, আন্দাজে ভুল করে দিচ্ছে, প্রিন্টএফই তো। আউটপুট করবা তো স্ক্রিনে, তুমি তো প্রিন্টএফই লিখবা। তুমি ইনপুট আউটপুট বুঝো না, আমার ভুল করে ফেলছে এখন। আউটপুট করা মানে কি? আমি মনিটরে দেখবো তো এটা কোথায় করবো আমরা? প্রিন্টে কই পাঠাবা তুমি? আউটপুট মানে হচ্ছে, ও তুমি আউটপুট মানে হচ্ছে আউটে পাঠাবে এরকম না, আউটপুট মানে হচ্ছে তুমি মনিটরে দেখাবা। প্রোগ্রামের কাঠামো বা সিকোয়েন্স কোনটা? মেইন এর পরে ইনক্লুড আসবে নাকি ইনক্লুডের পরে মেইন আসবে? আরো অপশন আছে মনে হয় এখানে। ইনক্লুড মেইন, ইনক্লুড মেইন কেমনে আসে? সিরিয়াল বুঝো নাই? আমরা তো আগে লিখবো, আগে আমরা লিখবো ইনক্লুড stdio ডট h, তো সিরিয়ালটা কি এটা না? আগে আমরা ইনক্লুড লিখবো, তারপরে লাইনে গিয়ে আমরা মেইন ফাংশন লিখি। তো ইনক্লুড আগে লিখবো দেন মেইন লিখবো। মেইন লিখে তো ইনক্লুড লিখি না আমরা, তাই না? সো খ নাম্বার হচ্ছে আনসার আমাদের। এটা হচ্ছে খ। অপশন দেখিনি কোনটা, এই যে খ, ইনক্লুড তারপরে মেইন। আগের লাইনে থাকে ইনক্লুড stdio ডট h, পরের লাইনে থাকে ইন্ট মেইন, তো ইনক্লুড আগে থাকে, পরে থাকে মেইন। ইয়েস, এটা হচ্ছে আমাদের খ নাম্বারটা। এক্সাম্পল মনে করে দেই। হ্যাশ ইনক্লুড stdio ডট h, দেন আমরা কি লিখি? ইন্ট মেইন। তো এটাকে খালি মেইনও বলা যায়, তো এটা সিরিয়ালটা বুঝে নাও তোমরা, করতে মুখস্থই পারো এটা। এরপরে আসো 30 নম্বরে। সি প্রোগ্রামিং ভাষা হলো, সি প্রোগ্রামিং ভাষা হলো, সি একটি কেস সেন্সিটিভ ভাষা, সত্য। কারণ তুমি যদি স্মল লেটারে কিছু লিখো সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে কাউন্ট হবে না। তুমি ধরো লিখছো ইন্ট মেইন, তুমি এভাবে লিখলে কিন্তু সেটাকে চিনবেই না। তোমাকে লিখতে হবে স্মল MAIN দিয়ে মেইন, তাহলে মেইন আসবে। বুঝতে পারছো? আবার তুমি কোন একটা ভেরিয়েবলের নাম দিচ্ছ স্মল এ দিয়ে, পরে প্রিন্ট এফ এর সময় লিখছো তুমি ক্যাপিটাল এ, তাহলে কিন্তু সে চিনবে না ওটাকে। তাহলে এটা হচ্ছে অবশ্যই কেস সেন্সিটিভ ভাষা। বুঝতে পারছো তাওসিফ? কেস সেন্সিটিভ ভাষা সত্য। সি একটি মধ্যম স্তরের ভাষা না, সি উচ্চ স্তরের ভাষা। 1 আর 3, এটা আনসার হবে 1 আর 3। ঘ, হ্যাঁ, মধ্যস্তরের ভাষা উচ্চ স্তরের ভাষা আবার একসাথে হয় কেন? এটা 1 আর 3 হবে, এটা গ। সি একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা তোমরা ভাইবে না যেটা মেশিনের কাছাকাছি হলে এটা হাই লেভেলের মধ্যে ল লেভেল বলা যায়। এটা সত্য, হাই লেভেলের মধ্যে ল লেভেল বলা যায়, বাট এটাকে আমরা উচ্চ স্তরের ভাষাই বলে থাকি। আহ, হ্যাঁ, এটা একটা কোড দিছে, গিয়ে বলছে আউটপুট কত হবে। তো দেখো, বি কে 25 দ্বারা ভাগ করে ভাগশেষটা রাখতেছে এর মধ্যে। বি কে 50% কাজ তো তোমরা জানো, এটা কাজ কি? ভাগশেষ বের করা। তাহলে আমরা বি কে 25 দ্বারা ভাগ করব, বি হচ্ছে 50, 50 কে 25 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? শূন্য না? এ সমান হচ্ছে শূন্য হবে, তাহলে এর মানটা কত আসবে? শূন্য। এই যে আনসার হচ্ছে ক। উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রাম ভাষাটি হচ্ছে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। অবশ্যই কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এখন এটাকে আমরা মিড লেভেল বলতে পারি। জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ নাকি এটা? এখন 1 2 3 বলা যায়, সমস্যা নেই। এখন ঠিক আছে, কারণ যখন তোমাকে বলা হবে মিড লেভেল নাকি হাই লেভেল, তখন তুমি হাই লেভেল বলবা। যদি তোমার অপশনের মধ্যে হাই লেভেল না থাকে, তখন মিড লেভেল বলা যায়। ওই যে বলছিলাম না, হাই লেভেলের মধ্যে সে লো, সেই হিসেবে অনেকে এটাকে মিড লেভেল বলে থাকে। জেনারেল পারপাস, হ্যাঁ, ইন জেনারেল আমরা সব অনেক কাজে এটা ব্যবহার করতে পারি। সো 1 2 3 বলা যায়, সমস্যা নেই। আর এগুলো আসলে থিওরিটিক্যাল কথাবার্তা, এগুলো আসলে বই টু বইয়ে ভেরি করে ফেলে।
মানুষ মাঝে মধ্যে এগুলোর মধ্যেও আগে পিছিয়ে করে ফেলে। তো এটা আসলে খুব একটা বড় ইস্যু না। আমরা ঘ দাগাইলাম। আর অপশনে এখানে ঘ আছে। নিচের কোনটি এই সঠিক চলক? নিচের কোনটি সঠিক চলক? চলকের নাম লেখার কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে তুমি স্পেস দিতে পারবা না। তো স্পেস যে দিয়ে দিছে, আমি যদি বলি ইন্ট মেইন, আমি ইন্ট মেইন দিতে পারবো। আমি বলবো একটা চলক ডিক্লেয়ার করলাম, মনে করো আমি বললাম মনে করো ইন্ট, আমি দিতে যাচ্ছি আমার চলকের নাম রিফাত। তো বললাম রি আত, এটা কিন্তু সে কাউন্ট করবে না, সে রিফ পর্যন্ত আটকে যাবে। এটাকে সে চিনবে না। এখানে সেমিকোলন নাই, সে আসলে কিছু কমাও নাই, সে বুঝবে না আসলে কি হচ্ছে। এটা কিন্তু ভ্যালিড নেম না। চলকের নামের জন্য শর্ত আছে কিছু, যে তুমি স্পেস দিতে পারবা না। স্পেস দিতে পারবা না, শুরুতে নাম্বার কোনো ডিজিট দিতে পারবা না। ঠিক আছে, শুরুতে কোনো স্পেশাল ক্যারেক্টার দিতে পারবা না। সো এই হিসাবে আমাদের সঠিক নাম হইতে পারে এটা, আওয়ার কলেজ। বাকি কোনোটাই দেখো, এটা কিন্তু সঠিক, সরি, হ্যাঁ এটা সঠিক চলক হবে না, কারণ তুমি একটা কিওয়ার্ডকে চলকের নাম দিতে পারো না। ইয়েস, মেইন লেখার সুযোগ নেই, হ্যাঁ। ইয়েস, এইচএসসি এক্সাম এটা সঠিক নাম না, কারণ মাঝখানে স্পেস আছে। আওয়ার @কলেজ এটা বলা যায়, কারণ এখানে আমরা প্রপারলি একটা স্পেস ছাড়া জিনিস লিখছি। ফাইনাল রেজাল্ট আবার না, কারণ মাঝখানে স্পেস আছে। সো আওয়ার কলেজ উইল বি দ্য রাইট ভেরিয়েবল। না, এটা এটা আওয়ার কলেজ। আমি একটু দেখিনি, দাঁড়াও কি বলে। ভালো হয়েছে। সো দ্য নেম ক্লাস কম্প্যাক্ট থাকবে। এই যে দ্য নেমস অফ ফর ভেরিয়েবলস ইন সি ক্যান অনলি হ্যাভ লেটার্স, এন অ্যালফাবেট, এ নাম্বার, অর এন আন্ডারস্কোর ইন দ্য ফার্স্ট পজিশন। মানে প্রথম পজিশনে আমি লেটার ইউজ করতে পারবো, মানে এবিসিডি ইউজ করতে পারবো প্রথম লেটার হিসেবে। অ্যালফাবেট ইউজ করতে পারবো, লেটার্স, লেটার্স অ্যালফাবেট তো সেম কথাই। নাম্বার ইউজ করতে পারবো, or an underscore in the first position. Okay, no variable in C should have start with a special character. মানে এট দ্য রেট দিয়ে তুমি স্টার্ট করতে পারবা না, স্পেস দিয়ে তুমি স্টার্ট করতে পারবা না, স্পেস হলে এটা কাউন্টই হবে না। অর আদার দেন নাম্বার, নাম্বার ছাড়া তুমি কিছু করতে পারবা না। অ্যালফাবেট অর আন্ডারস্কোর, আন্ডারস্কোর দিয়ে ইউজ করতে পারবা। নো কিওয়ার্ডস উইল বি কনসিডার্ড এজ এ ভেরিয়েবল। ওকে, আমরা কিওয়ার্ড ইউজ করতে পারবো না। দ্য আইডেন্টিফায়ার লেংথ ইজ লিমিটেড টু 30। এখানে খুব ফালতু ভাবে লিখছে আমার কাছে মনে হয়। দাঁড়াও, আমি আমি বলি বলি বলি, দাঁড়াও 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 দাঁড়াও। এই যে ভ্যালিড, এই যে ইনভ্যালিড নেম দেখো তো কি, এখানে স্পেস দিছে, এই জন্য এটা ইনভ্যালিড। এখানে এটা ইনভ্যালিড কেন? কারণ আমি এক্স এর মাঝখানে স্পেস দিয়ে দিছি। এখানে 30, এই যে এটা স্পেস না, এটা হচ্ছে সমস্যা কি? এখানে সমস্যা কি? লেটার দিয়ে নাম্বার দিয়ে দিছে আগে, নাম্বার দিয়ে ভেরিয়েবলের নাম শুরু করা যাবে না। A30 দিতে পারতাম, বাট 30 দেওয়া যাবে না। ফ্লোট এক্স স্পেস দিয়ে ওয়াই দিছে, সেটাও কাউন্ট হবে না, কারণ স্পেস থাকতে পারে না। তুমি চাচ্ছিলে এক্স ওয়াই বলতে, তুমি এক্স ওয়াই বলে দাও, এক্স স্পেস দিয়ে ওয়াই বলা যাবে না। তুমি যেটা বলতে পারবা সেটা হচ্ছে এক্স আন্ডারস্কোর দিয়ে ওয়াই বলতে পারবা। দেন ইনটু গো টু কেন দেওয়া যাবে না? কারণ গো টু একটা কিওয়ার্ড, গো টু একটা লুপের ভিতরে একটা কমান্ড, যে তুমি ওখানে যাও, তো এটা কিন্তু একটা কিওয়ার্ড, তুমি এখানে এটা ইউজ করতে পারো না। এই হচ্ছে কথা। দেখো এটা ইউজ করতে পারি আমরা, একটা লেটার লিখলাম, তার সাথে একটা নাম্বার জুড়ে দিলাম। আন্ডারস্কোর ইউজ করতে পারি আমরা, সমস্যা নেই। সাম ইউজ করতে পারি, কারণ সাম কোনো কিওয়ার্ড না, সাম একটা নাম হইতেই পারে। বুঝছো কি না কি বলছি? তাহলে এখানে আসো, আমরা যদি আমাদের এই প্রবলেমে যাই, এই প্রবলেমে আসলে ওরা আমার মনে হয় ভুল করছে, আমার মনে হয় না, আমার আমি আমি বুঝতেছি ভুল করছে। ফাইনাল রেজাল্ট তো কোনো ভেরিয়েবলের নাম হতেই পারে না, এটা সম্ভবই না। তো আওয়ার @কলেজ এটা হতে পারে। এটা ছাড়া আমি দেখতেছি না কিছু হওয়ার সুযোগ আছে। স্পেস স্পেস এইচএসসি এক্সাম, সেমই তো, সেম কারণেই তারা বাদ যাচ্ছে। এইচএসসি এক্সাম যে কারণে বাদ যাচ্ছে, ফাইনাল রেজাল্টও সেম কারণে বাদ যাচ্ছে। ইনক্রিমেন্ট বাদ যাচ্ছে কোন লজিকে? স্পেসের কারণে। তো সঠিক চলো কোনটা? এটা ছাড়া তো অপশনে নেই আমাদের কাছে, আচ্ছা হবে অপশন ডি, ঘ, আওয়ার কলেজ। বুঝছো কিনা? ক্লিয়ার তো? এটা কেন বাদ গেছে? আমরা কিওয়ার্ড ইউজ করে ফেলছি নাম হিসেবে। এখানে কেন বাদ গেছে? কারণ আমি নামের মধ্যে স্পেস নিয়ে আসছি। এটা কেন বাদ গেছে? সেম লজিক, নামের মধ্যে স্পেস নিয়ে আসছি। বুঝছো কিনা? এরপরেরটা আসো, সি ভাষার বৈধ চলক কোনটি? এই যে আবার সেম প্রশ্ন। ab@yahoo, রুল 107 এটা বৈধ। এবিসি হাইফেন দিয়ে হয় না, এটা না, এটা না, আনসার হচ্ছে খ, এটা কারেক্ট। বাট দেখো, এটা কারেক্ট তো, বা এটা কিন্তু এখন ভুল। তো এটাও কিন্তু এখানে আসলে কোনোটাই কারেক্ট না। এটা মিস করতে পারবো না, তো এটাও আসলে হয় নাই, কোনোটাই সঠিক না, কারণ এই লজিক এটা আমি এখানে বাদ দিছি না। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এত ঢং না করে কোডটা লিখে ফেলি, এটাই ভালো হবে। আমি নিজে আসলে কনফিউজ হয়ে গেছি। সি কম্পাইলার, এটা ইম্পর্টেন্ট এমসিকিউ। আমি বললাম মনে করে একটা ভেরিয়েবলের নাম দিলাম আমি, ইন্ট এবিসি @,
বাংলাদেশ, যাও দিলাম, সমান বললাম 10। তারপর আমি বললাম এখানে প্রিন্টএফ, আমি এই নামটা প্রিন্ট করবো না, বলবো এখানে পার্সেন্ট ডি সমান, এই কমা দিয়ে আমরা লিখলাম, এই ভেরিয়েবলটা লিখে দিব। দেখো যদি ঝামেলা থাকে সে কিন্তু এটাকে রান করবে না। এরর আসছে কেন বুঝতে পারছো নিশ্চয়ই। আমি যদি এখন এট দ্য রেটটা সরাই দিই, জাস্ট খেয়াল কর, জাস্ট প্রবলেম এট দ্য রেটের জন্য হয়েছে, কারণ কি আমাকে বলা ছিল কোনো স্পেশাল ক্যারেক্টার মাঝখানে আসবে না, এই যে এট দ্য রেট মেটে আসবে না, এটা বাদ দিয়ে দিই। এখন এটাও এখান থেকে বাদ দিয়ে দিই। এখন সেফ, সেফ তো এইভাবে হবে না। না না, এখানে আমি ভুলে সেভ দিয়েছিলাম, আমি এখানে রান দিব আর কি। এই দেখো এখন মান আসছে 10, তার মানে কি এট দ্য রেটে ঝামেলা। তাহলে আমি যদি আবার চাই, এখানে চাচ্ছি এবিসি আলাদা, বাংলাদেশ আলাদা থাকুক, আমি কি করতে পারি ম্যাক্সিমাম মাঝখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিতে পারি, যে আন্ডারস্কোর দিয়ে দিলাম, দিস উইল ডু, এখানে কোনো সমস্যা না, আমি আন্ডারস্কোর দিলে এটা কাউন্ট হবে। এই যে দেখো, আমি যদি এখন রান দিই আবার আসছে, তার মানে এট দ্য রেট মাঝখানে থাকতে পারবে না। তাহলে আগের প্রবলেমে কোনোটাই কারেক্ট ছিল না, এই যে এখানে কোনোটাই কারেক্ট না, নো কারেক্ট আনসার, নো ওয়ান ইজ কারেক্ট, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক। এটা কাটা, কারণ মাঝখানে এডারে চলে আসছে, এটাও কাটা, মাঝখানে স্পেস আসছে, এটা কাটা, মাঝখানে হাইফেন চলে আসছে। সো আনসার হচ্ছে রুল 107, এটা হচ্ছে আমাদের সঠিক অপশন। তাসিফ আশা করি বুঝতে পারছো। গুড, পরেরটাতে আসো, 35 নম্বরে আসো। সঠিক চলক কোনটি? ই নাম, চার, টু নাম, নাম টু। টু দেয়া যাবে না, কারণ একটা ভেরিয়েবলের নামের শুরুতে নাম্বার থাকতে পারবে না, সো এটা বাদ। নাম টু হতে পারে, বাট চার হবে না কেন? কারণ এটা একটা স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এটা হচ্ছে কিওয়ার্ড, তাই এটা বাদ যাবে, এটা হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড, তাই এটা বাদ যাবে। কেমিক্যাল লেটার থাকলে কোনো সময়, এটা এটা কোনো ইস্যু না। এটা অন্য কোনো একটা বিশেষ ক্যারেক্টার মেবি হয়েছে, আমি খেয়াল করি নাই হয়তো, দেখি তো একটু। এই নাম, কি আন্দাজে কি লিখে দিচ্ছে, সি ল্যাঙ্গুয়েজ, ইনিউমারেশন, এটা তো, এটা ই নাম তো, আই নাম কেমনে আসলো? ওগুলো তো ই দিয়ে। আচ্ছা ধরে নিচ্ছি আমরা তারা ওইটাই লিখছে, ই নাম। তো এটা একটা কিওয়ার্ড, এটাও করা যাবে না, চারও করা যাবে না, এটাও কিওয়ার্ড, এটাও শুরুতে নাম্বার চলে আসে তাই ইউজ করা যাবে, তাহলে কোনটা হবে? ঘ, তুমি তো জানো কোনটা সঠিক, ওটা বুঝিয়ে দেখাই দিতে পারবা। নাম টু হচ্ছে আমাদের সঠিক চলক, আনসার হচ্ছে অপশন ডি, অপশন ডি। ডেটা টাইপ ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার, ফরম্যাট স্পেসিফায়ার মানে আশা করি মনে আছে, আমরা যাকে প্রিন্টএফ এর মধ্যে লিখি বা স্ক্যানএফ এর মধ্যে লিখি, যার জায়গায় একটা নির্দিষ্ট টাইপের ভ্যালু আইসা বসবে, বা আমরা ইনপুট দেওয়ার সময় ইনপুট দিব ওখানে। সো ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কে? পার্সেন্ট ডি, আমরা সবাই এটা পারি, অপশন সি। ফ্লোট টাইপ ডেটা মেমোরিতে কতবার জায়গা দখল করে? 4 বাইট। এগুলো মুখস্থ, এগুলো তো আমাদের আসলে নতুন করে বোঝানোর কিছু নেই, এগুলো হচ্ছে মুখস্থ, 4 বাইট জায়গা দখল করে। আর ইন্টিজার কত বাইট জায়গা দখল করে? 8 বাইট। সি ভাষার ইন্টিজার চলে আসছে, দেখি আমি ভুল, আমি 32 বা 32, আমি ভুল বলছিলাম, 32 হবে এটা। তো এটা সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের? 32 বিটের। ও, 32 বিট মানে 4 বাইট। হ্যাঁ, তাহলে 32 বিট, হ্যাঁ এটা একটা সুন্দর প্রশ্ন। আচ্ছা আমি আমি একবার চেক করে দেখি, তারপরে আমি আসলে হোয়াট ইজ দ্য সাইজ ফর ইন্টিজার ইন সি প্রোগ্রাম। হ্যাঁ 32 বিট, ঠিক আছে, রিচেক করে দিলাম। ডাবল ডেটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার নিচের কোনটা? পার্সেন্ট এলএফ, এই যে এটা, অপশন ডি। নিচের চলক গুলোর মধ্যে কোনটি সঠিক? স্টুডেন্ট নেম অবশ্যই কারেক্ট, মাঝখানে স্কোর আছে, স্টুডেন্ট নেম নট কারেক্ট, স্টুডেন্ট এট নেম নট কারেক্ট, আনসার হবে শুধু ক। এখন দেখো ওরা ঠিকঠাক দেখায় কিনা, ওরা ঠিক এখন কিন্তু ঠিক এটা দেখাচ্ছে, বাট আগে যে কারণে এটা দেখাইছিল সেটা আসলে ঘুরে দেখাইছে। বুঝতে পারছো তো আসিফ? নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। কি প্রশ্ন করছে? ফ্লোট আর, ওকে, প্রিন্টএফ এন্টার ইউর জিপিএ, ওকে, পার্সেন্ট ডি এন্ড আর। এখানে আমরা বললাম ফ্লোট আর এখানে বললাম পার্সেন্ট ডি, তাহলে গ্যাঞ্জাম হয়ে গেল না? আমি ডাটা বললাম ফ্লোটের, আর ইনপুট দিচ্ছি কিসের? ইন্টিজার টাইপের। ডাটা বললাম ফ্লোট, আর ইনপুট নিচ্ছি আমরা, সমস্যা হবে না। জাস্ট নেয়ার সময় সে যা তুমি লিখবা তার শুধুমাত্র ডেসিমাল পার্টটা নিবে, মানে তুমি দিলা 12.5,
সে নেওয়ার সময় 12 নিবে, কারণ তুমি দিয়ে রাখছো পার্সেন্ট, মানে কি তুমি দশমিকের পরে যা লিখবা তা সে কাউন্ট করবে না, কারণ তুমি তো ফর্মেট স্পেসিফাইড হচ্ছে কার, ইন্টিজারের। তাহলে এখানে বলছে প্রোগ্রামে আর কি ভেরিয়েবল, অবশ্যই আরেকটা ভেরিয়েবল, তার হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল প্রোগ্রামে পার্সেন্ট ডি এর পরিবর্তে কোনটি ব্যবহার করা যায়? পার্সেন্ট এফ ব্যবহার করা যায়, পার্সেন্ট টু এফ ইউজ করা যায় না, পার্সেন্ট পয়েন্ট টু এফ ইউজ করা না, এখানে পার্সেন্ট এফ ইউজ করতে হবে, পার্সেন্ট এফ, বুঝছো? না না, আমরা পূর্ণসংখ্যা কেন দিব? আমি তো ডাটা, আমরা ডাটার টাইপ দিছি কোনটা, ফ্লোট। নেয়ার সময় আমি ইন্টিজার নিতে পারি, কোনো সমস্যা নেই, নিলে সে শুধুমাত্র নেয়ার, আমি টাইপ দিছি তার আর, দেখো আমি বললাম তার টাইপ হচ্ছে দশমিক সংখ্যা, ফ্র্যাকশনাল নাম্বার, সে 5.7 নিতে পারে, সে 6.7 নিতে পারে, বাট আমি যদি ইনপুট নেওয়ার সময় স্ক্যানএফ এর মধ্যে পার্সেন্ট ডি লিখি, সে কিন্তু তখন নির্দেশ দিচ্ছে আমাকে একটা ইন্টিজার দাও, তুমি যদি লেখার সময় 12.75 লিখো, সে শুধুমাত্র 12 নিবে। এই হচ্ছে কথা। এখন বলছে কোনটা ব্যবহার করা যায়, শোনো, প্রোগ্রামে পার্সেন্ট ডি এর পরিবর্তে কোনটা ব্যবহার করা যায়, পার্সেন্ট এফ। দেখে আর কি আছে এখানে অপশন, পার্সেন্ট আর, পার্সেন্ট আর বলতে কিছু নাই, আমরা ইউজ করবো কোনটা, পার্সেন্ট এফ। পার্সেন্ট, এটা কি এলডি আবার কোনটা? হ্যাঁ, লং, লং ব্যবহার করা যায়। তাহলে এটা ইউজ করা যাবে, দাঁড়াও আমি একটু চেক করে আসি পিছনে। হ্যাঁ, পার্সেন্ট টু এফ ইউজ করার সুযোগ নাই, টু বলতে কিছু এখানে আসলে আসবে না, পার্সেন্ট এফ, শুধুমাত্র পার্সেন্ট এফ, তা তো রাখে নাই। তাহলে এটা অপশন দিছে কোনটা দেখি তো, ক, কতে 1 আর 2, পার্সেন্ট টু এফ আবার কেমনে আসে? ওটা তো পয়েন্ট টু দেওয়ার কথা না, পয়েন্ট টু। আচ্ছা ধরে নিলাম সে পয়েন্ট, দশমিকের পরে 2 ঘর নিবে আর কি, তো সেটা বললে আমি বলতাম পয়েন্ট টু, সেক্ষেত্রে ক আর খ ঠিক আছে। তাহলে ক আর এই যে 1 আর 2, মানে অপশন আসবে কোনটা, এই যে অপশন আসবে হচ্ছে আমাদের 1 আর 2, অপশন ক। তাহলে বুঝতে পারছো, পার্সেন্ট আর তো কোনো ফর্মেট স্পেসিফাই না, এটা তো আন্দাজে জাস্ট নাম দিছে আর তাই বলেছে পার্সেন্ট, এটা এইভাবে হবে না আসলে। এক্স এর মান 5 হলে x+15 মানে কত, এক্স এর সাথে 15 যোগ করে তার মধ্যে আবার বসায় দেয়া, তাহলে এক্স এর মান আগে ছিল 5, প্লাস ইকুয়াল টু 15 মানে কি, এক্স এর মানের সাথে 15 যোগ করে যা আসবে তা আবার এক্স এ বসায় দেয়, কত আসবে আনসার, 20। এই যে আনসার হচ্ছে অপশন ডি। নিচের কোনটি রিলেশনের অপারেটর, রিলেশনের অপারেটর মানে দুইটা সংখ্যার মধ্যে সম্পর্ক দেখানো, তো সেটা কোনটা, সেটা হচ্ছে এটা, কারণ এই যে এটা, কারণ এটা চেক করে এ কারো সমান কিনা, আমি যদি বলি এ ইকুয়াল ইকুয়াল বি, এটা চেক করতেছে এ বি এর সমান কিনা, তো দুইটার মধ্যে রিলেশন বের করতেছে না। এটা কিন্তু রিলেশনের অপারেটর না, এটা হচ্ছে জাস্ট এরিথমেটিক অপারেটর, তুমি এ এর সাথে 5 যোগ করবা, যোগ করতেছো, অর হচ্ছে দুইটার মধ্যে একটা কম্পারিজন করতেছো, কম্পারিজন বলতে ওই অর্থে না, মানে এ আর বি এর মধ্যে অর করা, আনসার আসলে এন্ড অর এগুলাও না, রিলেশনের অপারেটর হচ্ছে সমান সমান, সমান সমান বলতে কি বোঝায়, সমান কিনা, এটা লিখে দেই, সমান কি না, এরকম আরো আছে, নট ইকুয়াল মানে সমান নয় কিনা, ঠিক আছে, আরো আছে, রিলেশন অপারেটর আরো আছে, সমান কিনা, সমান নয় কিনা, বড় কিনা, ছোট কিনা, বড় অথবা সমান কিনা, ছোট অথবা সমান কিনা, অল অফ দিজ আর রিলেশনাল অপারেটরস। বুঝছো কিনা, মানে কি না এই প্রশ্ন যখনই করবে তখনই তুমি বলবে এটা রিলেশনাল অপারেটর, বুঝতে পারছো কিনা? আচ্ছা, দেখি আমরা যা বললাম ঠিক কিনা, এই যে গ, সি ভাষায় পার্সেন্ট কোন ধরনের অপারেটর, এরিথমেটিক না, ওই যে পার্সেন্ট মডিউল অপারেটর, রিমাইন্ডার বের করার জন্য, ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ হচ্ছে যোগের জন্য, বিয়োগ হচ্ছে চিহ্ন তো তোমরা বিয়োগের জন্য, গুণ হচ্ছে গুণের জন্য, ভাগ হচ্ছে ভাগের জন্য, এবং পার্সেন্ট হচ্ছে মডিউল অপারেটর বা রিমাইন্ডার অপারেটর, যেটা দিয়ে আমরা ভাগশেষ বের করি, সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, এটা এটা ম্যাথমেটিক্স এর মধ্যেই পড়ে আর কি, ম্যাথমেটিক্যাল অপারেটর এটা। নিচের কোনটি রিলেশনের, যে মাত্র বলে আসতাম, রিলেশন অপারেটর, নট ইকুয়াল, নট ইকুয়াল, এটা না, এটাও না, এটাও না, কোনগুলো আছে তোমরা দেখতেছো, সমান সমান, নট ইকুয়াল, গ্রেটার, লেস দেন, গ্রেটার অর ইকুয়াল, লেস অর ইকুয়াল, আর এটাও বলতে পারি নট ইকুয়াল, নট গ্রেটার দেন, অত দরকার নেই, যেগুলো লিখছে এগুলো ঠিক আছে, এই যে এই কয়টা তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, নট ইকুয়াল, এই যে এখানে লিখে আসছে একটু আগে। সি ভাষায় গাণিতিক অপারেটরের সাহায্যে অবশ্যই যোগ করা যায়, ছোট বড় তুলনা করা যায় কোনটা দিয়ে, রিলেশনাল অপারেটর দিয়ে, এটা কিন্তু গাণিতিক অপারেটরের কাজ না। ভাগশেষ নির্ণয় করা যায়, ইয়েস, অ্যারিথমেটিক অপারেটর কিন্তু মধ্যে কিন্তু কে কে আছে, যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, ভাগ আছে, ভাগশেষ আছে, তো অবশ্যই আমরা গাণিতিক অপারেটর বা এটাকে আমরা বলে থাকি কি, এরিথমেটিক অপারেটর, এটা দিয়ে আমরা যোগ করতে পারি এবং আমরা ভাগশেষ বের করতে পারি। সো ডান, 1 আর 3, আনসার হচ্ছে 1 আর 3, অপশন হচ্ছে মোড়ক উন্মোচন করে ফেলি, গ। নিচের উদ্দীপকটি পড়ো এবং 48 ও 49 নং প্রশ্নের উত্তর দাও। এ সমান 2,
একটা ভেরিয়েবল ভ্যালু সহ ডিক্লেয়ার করে দিছে এবং বি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছে। তারপরে বলছে কি বি সমান প্লাস প্লাসে, এটা গত ক্লাসে পড়াইছিলাম, প্লাস প্লাস বি প্লাস প্লাস এ আর এ প্লাস প্লাসের মধ্যে পার্থক্য। ইয়েস, এখন উত্তর দাও তাইলে। তাহলে বি এর মানটা কত হবে বলো? তুমি তো ক্লাস করছো, সেন্ড করো, আনসার করো। আনসার দাও মানে, আমার সাথে ডিসকাস করে না এখন করে লাভ নেই। ধরো একটা কল আসছে, কল কল আসছে, কল ধরা যাবে না এটা। আচ্ছা আমরা বুঝি একটু। প্লাস প্লাস এ এর কাজ অথবা এ প্লাস প্লাস এর কাজ দুই ক্ষেত্রেই এ এর জন্য সেম, দুই ক্ষেত্রেই এ এর মান এক বাড়বে। এখানেও এটার মানে হচ্ছে এ সমান এ প্লাস ওয়ান, এটার মানে হচ্ছে এ সমান এ প্লাস ওয়ান, অর্থাৎ এর মান ছিল দুই, এর মান একবারে তিন হবেই, এর মান একবারে তিন হবেই। বাট আমি যখন অ্যাসাইনমেন্ট করব বা কোন একটা জায়গায় এই ভ্যালুটা অ্যাসাইন করতে যাব, তখন যখন লিখছি বি সমান প্লাস প্লাসে, প্লাস প্লাস তো আগে না, আগে এর মান বাড়বে দেন বিতে বসবে। তো আগে এর মান যদি বেড়ে যায়, তিন বা তিন হয়ে গেছে, বি এর ভ্যালু এখন কত হবে তাহলে? তিন। আনসার হচ্ছে তিন। আর যদি এটা থাকতো এইভাবে এ বি সমান এ প্লাস প্লাস, তখন আগে এ এর ভ্যালুটা বিতে বসবে, যেটা ছিল আগে দুই, বি এর ভ্যালু দুই বসার পরে দেন এ এর ভ্যালু একবারে তিন হবে, সেটা আলাদা। তাহলে যখন আমাকে বলতো পরীক্ষা যদি এইভাবে বলতো বি সমান এ প্লাস প্লাস, পরীক্ষায় তো এই প্লাস প্লাস এর জায়গায় এ প্লাস প্লাস বলতে পারতো, তখন আমি অপশন দেখাইতে কোনটা? দুই, তখন হইতো বি এর ভ্যালু দুই। তাহলে বুঝছো? বুঝো নাই? এটার আলাদা ভিডিও আছে, আমি তোমাকে দিব, তুমি দেখো ওটা। সেটাই জেনে যে সেম প্রশ্ন চলে আসছে। আরে আনসার তো হয়েছেই। কোডিং এ কি আমি আটকাবো নাকি? আমি তো ওগুলাতে আটকাইছিলাম, থিওরিটিক্যাল পার্টে। সিনট্যাক্সের কোন পরিবর্তনে আউটপুট পাঁচ হবে? এই যে সুন্দর প্রশ্ন করে ফেলছে। আউটপুট কার পাঁচ? বি এর পাঁচটা প্রিন্ট তো করতেছে আমার বি এর ভ্যালু, তাই না? এখন বলছে কি সিনট্যাক্সের কোন পরিবর্তনে আউটপুট পাঁচ হবে? এ বি সমান এ প্লাস থ্রি, তাই না? বি সমান যদি এ প্লাস থ্রি বলি, এ এর মান কি দুই না? মানে এটা তো 48 নম্বরে জাস্ট এটা অনুযায়ী মান বাড়ছে, বাট 48 নম্বর আমার তো উদ্দীপক হচ্ছে এটা। সো সিনট্যাক্সের কোন পরিবর্তনে আউটপুট পাঁচ হবে? তো বি এর ভ্যালু অলরেডি দুই, আমি যদি দুই এর সাথে এ এর ভ্যালু অলরেডি দুই, এ এর সাথে তিন যোগ করে কত হবে? পাঁচ। সেটা আমি বিতে বসালাম, তো বি এর ভ্যালু পাঁচ হয়ে গেল না? এই যে আনসার হচ্ছে অপশন ডি। বুঝছো কিনা? আসো এরপরে, পরবর্তী লাইনে যাওয়ার জন্য কোনটা ব্যবহৃত হয়? এটা ক। এটা নিউ লাইন, এটা ব্যাকস্ল্যাশ এন এর জায়গায় ব্যাকস্ল্যাশ আর নিউ হরাইজন্টাল লাইন আর কি, ওটা বোঝায় সম্ভবত। একবার চেক করে দেখি দাঁড়ো। নিউ লাইন তো আমরা ব্যাকস্ল্যাশ এন দিয়ে করছি না? হ্যাঁ, কেডিএস রিটার্ন এসকেপ এই। এটা তো আলাদা কাজ, এটা এটা ভুল করছে। এই তো দ্য ক্যারিয়ার রিটার্ন কারেক্টার আস্কি কোড, এই যে এটা কজেস দ্য কার্সর টু রিটার্ন টু দ্য স্টার্ট অফ দ্য কারেক্টার লাইন, মানে তুমি প্রিন্ট করছো দেন আবার এটা লেখার পরে আবার তুমি প্রথমে ব্যাক করবা শুরুতে, মানে তুমি ধরো তুমি এইটুকু লিখছো, ব্যাপারটা অনেকটা এরকম। তুমি মনে করো এক এই লিখছো, লেখার পরে যখন তুমি ব্যাকস্ল্যাশ আর লিখছো, এটা আবার এখান থেকে লেখা শুরু করবে, এই যে এখান থেকে লেখা শুরু করবে। তো এটা তো নিউ লাইনের কাজ না, নিউ লাইনের কাজ হচ্ছে ব্যাকস্ল্যাশ এন, তাহলে এটা অপশন এখানে নাই। এটা হচ্ছে আসলে ব্যাকস্ল্যাশ এন। নিউ লাইনে যাওয়ার জন্য আমরা ব্যবহার করব কোনটা? ব্যাকস্ল্যাশ এন। ব্যাকস্ল্যাশ আর এর কাজ হচ্ছে ডিফারেন্ট। ব্যাকস্ল্যাশ টে হচ্ছে ট্যাব দেওয়ার জন্য, ব্যাকস্ল্যাশ এ হচ্ছে অ্যালার্ম দেওয়ার জন্য, ব্যাকস্ল্যাশ বি হচ্ছে ভুলে গেছি। বুঝছো কিনা? নিচের কোনটি আউটপুট স্টেটমেন্ট? প্রিন্টএফ। গেটস হচ্ছে ইনপুট নেওয়ার জন্য, পুটস হচ্ছে আউটপুট দেওয়ার জন্য, তার আনসার হবে ক এবং গ। তো খ এবং গ কেন হবে? দাঁড়াও, তাইলে শুধুমাত্র ক আসবে। আউটপুট স্টেটমেন্ট না? ও স্টেটমেন্ট বলছে না, গেটস এবং পুটস আউটপুট স্টেটমেন্ট। এই যে in C programming the printf function serves as the primary means of displaying output to the console. It is part of standard input output library. Okay studio, okay বুঝলাম। Okay, the output state gets and puts, আমি লিখে দিই gets and puts।
in C. Puts. What is get and put? C library facilitates a special function to read a string from a user. This function is represented as gets. এটা তো রিড করার জন্য get করবে ইউজার থেকে, হ্যাঁ। And is defined to the studio.h, ঠিক আছে, studio.h এ ডিফাইন করা আছে এটা। C puts function, C library also facilitates a special function to print a string on the console. The puts is used for output, gets is used for input দেওয়ার জন্য। তো gets তো আমার আউটপুট স্টেটমেন্ট না, যেখানে প্রবলেমের সমস্যা আর কি, মানে এখানে সমস্যা। আউটপুট স্টেটমেন্ট তো আমাদের প্রিন্ট, তাহলে তুমি বলতে পারতা আহ, ক এবং গ, দ্যাট ওয়াজ ফাইন, ক এবং গ হতে পারতো। বুঝছো কিনা? প্রিন্ট দিয়ে আমরা আউটপুট করি, পুট দিয়ে আমরা আউটপুট করি। ওকে, আসো এখন এখানে। আর ভুল করতেই পারি এগুলাতে, এগুলো হালকা পাতলা একটু বুঝে নিও তোমরা। বাট গেটস কোনোভাবেই আউটপুটে না, গেটস হচ্ছে ইনপুটের জন্য। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। করলাম। এ সমান 3b, বি সমান এ। ওকে, বি এর মধ্যে আমি এর ভ্যালু রেখে দিচ্ছি। এই এটা সহজ কাজ না? প্রোগ্রাম রান করলে প্রিন্টে ফাংশনে বি এর মান কত আসবে? তা আমি তো বি এর মধ্যে এর ভ্যালু রেখে দিছি, বি এর ভ্যালু তো 3, তাহলে প্রিন্ট করলে 3 আসবে। 3 আনসার হচ্ছে 3। হ্যাঁ, আর 4 কই থেকে আসলো? হ্যাঁ, আরে আন্দাজে। অতিরিক্ত লাইন না লিখে প্রোগ্রাম রান করলে ফাংশনে বি এর মান 8 হবে কি পরিবর্তন করলে? বি এর মান 8 হবে কেমনে? বি সমান a প্লাস 5 বললেই তো হয়। ওই যে, হ্যাঁ, 3 এর সাথে 5 যোগ করলে 8 না? তো আনসার হচ্ছে অপশন ডি। এরা আসলে কিছু ভুল করছে আর কি, বুঝে নাও। টাইপিং এ কিছু ভুল করছে। ইয়েস ইয়েস, সেটাই 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 বলতে চাচ্ছি, টাইপিং এ ভুল হয়ে গেছে অনেক, অনেক ওদের কিছু কিছু ক্ষেত্রে আর কি। ওভারঅল জিনিসটা ভালোই, খারাপ না। হয়েছে এইটুকু। আসলে এখন কন্ডিশনাল স্টেটমেন্টে আমরা ইফ এলসে চলে যাব এখন। ওকে, ফর আই সমান 1, আই লেজার ইকুয়াল টু 6, আই প্লাস প্লাস প্লাস। আই প্লাস 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 তো আমি জীবনের প্রথম দেখলাম। আই সমান -4। ওকে ফাইন, কন্টিনিউ। প্রিন্টএফ এইচএসসি এক্সাম। উদ্দীপকের নিচের প্রোগ্রামে এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে? ওকে, আয়ের ভ্যালু আমি শুরু করছি কত দিয়ে? 1 দিয়ে। আবার আয়ের মান আমি 4 করে কমাচ্ছি। 1 থেকে আমি 4 করে কমাবো কেমনে? আই সমান -4 না? আই সমান -4, এই কথার মানে কি? আরে, আই প্লাস 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 তো আমি আগে দেখিনি কখনো, দেখি তো একবার আছে কিনা। আই প্লাস 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 ইন সি। এই যে এই যে যে খেয়াল করো, এই যে আছে এটা। ইন সি, আই ট্রিপল প্লাস is interpreted as I plus plus plus. It involves the post increment operator I plus plus, an additional plus which doesn't have any effect in this count. না, post increment I plus plus, this operator increments the value I by 1, but it returns the original value of I before the increment. আমরা দেখিনি আমরা। সমস্যা তো না, আমরা কোড কপি করতে, কপি করে পেস্ট করতে তো সমস্যা নাই। বসো, তুমি বসো, আরাম করে বসো। কি আসলো এটা? না, কিছু তো মিস নাই, এই যে রেজাল্ট আই প্লাস 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 দিলাম। আর এখানে এগুলো সমস্যা হওয়ার কথা না। একটু কম আসছে। ইন্ট রেজাল্ট আই প্লাস প্লাস প্লাস, এটাতেই সমস্যা। আচ্ছা, দেখি কোনো এখানে ভুল আছে কিনা। না, এখানে তো সব ঠিকই আছে, সব সেমিকোলন টলন জায়গা মতো আছে। আই সমান 5, ইন্ট রেজাল্ট আই প্লাস প্লাস প্লাস, প্রিন্টএফ রেজাল্ট পার্সেন্ট ডি, কমা দি রেজাল্ট। ওকে ফাইন, আই সমান পার্সেন্ট ডি, আই এর ভ্যালু প্রিন্ট হচ্ছে। এখন রান করে দেখি। এই যে এখন এই যে প্লাস প্লাস দিলে ঠিক আছে, রান করে রেজাল্টের মান 5 আসে, আই এর মান 6 আসে, ঠিক আছে, ভেরি গুড। বুঝছো?
মানে রেজাল্টের মান কি 5 না? 5 এই যে এখানে এখানে তো আলাদা। এখানে কোড, এটাতে এটার তো কোডেই সমস্যা। এখানে সমান -4, আমি আই এর ইনিশিয়ালাইজেশন দিলাম 1, আর আমি শুরু করি তাকে থেকে 4 কেটে দিলাম। সে তো শুরু থেকেই উল্টা দিকে চলে যাবে না? আবার আমি এদিকে আবার আই এর মান বাড়াচ্ছি দুই এক 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 করে করে। এই কোডটা মনে কপি করা যাবে না। শোনো, এখানে যেটা হবে, উম আমি তোমারে বুঝাই, এটা তুমি একটু খেয়াল করো। এখানে তোমারে বলছে এখানে প্রশ্নের মধ্যে, উদ্দীপকের নিচের প্রোগ্রামে এইচএসসি এক্সাম কতবার প্রিন্ট হবে। লুপের ভিতরে যদি ঢুকেই এই এইটা প্রিন্ট করার আগেই বলে কন্টিনিউ, সে কি আর এই লাইনে আসবে? কন্টিনিউ দেওয়া মানে কি, সে এখান থেকেই আবার লুপ ঘুরে আবার আসা শুরু করবে। তাহলে এই এইচএসসি প্রোগ্রাম সে কখনোই প্রিন্ট করার কথা না। কন্টিনিউ ওয়াজ সাপোজ টু বি আফটার দিস লাইন। এটা হচ্ছে প্রথম কোডিং মিস্টেক। বুঝছো, কন্টিনিউটা পরে আসবে। এইচএসসি এক্সাম প্রিন্ট করার পরে না কন্টিনিউ আসবে। কন্টিনিউ বললে আমি তাহলে আবার আবার লুপ ঘুরে আসবো। কন্টিনিউ বলারও দরকার ছিল না। কন্টিনিউ, এখানে অনেক কিছু মিসিং আছে আমার কাছে মনে হয়। আমি বলি তাহলে সম্ভবত এখানে এটা হয়েছে, এটা ইফ হইতে পারে। ইফ আই ইকুয়ালস টু -4 দেন কন্টিনিউ, এটা হইলে ব্যাপারটা মানা যায়। তাহলে আই এর মান দেখো 4 4 করে কমতেছে না? না, আই এর মান তো 1 দিয়ে আমরা শুরু করছি, খেয়াল করো। আই এর মান 1 দিয়ে শুরু করছে এবং বলছে আই এর মান 6 থেকে ছোট থাকবে এবং আই এর মান বাড়তে থাকবে। তো কেমনে? আই এর মান যদি 1 হয়, তার মান যদি 1 করে বাড়ে, তাহলে সে তো বড় হইতে থাকবে। সে -4 এর সমান হবে কখন? তাহলে আমরা বললাম, ধরে নিচ্ছি আমরা এটা আই সমান 4। আই সমান যদি 4 হয়, তখন সে মানে আবার ব্যাক করবে, ওখানে ওখানে আসবে না। ওকে, ঠিক আছে, বুঝলাম। আহ, আচ্ছা, বুঝতে পারছি। এখন ধরো আমি এভাবে বললাম, আই এর মান 1 না? এই যে রিফাত, এদিকে খেয়াল করো। আই এর মান যদি 1 হয়, আই এর মান তো 4 না, কন্টিনিউ করতেছে না, তাহলে আবার নিচে লাইনে আসবে। এইচএস এক্সাম প্রিন্ট করলে একবার। আই এর মান 2 হইলো বাইরা, ঠিক আছে, প্রিন্ট করবে 2 বার। আই এর মান 3 হইলো, প্রিন্ট করবে আরেকবার। আই এর মান 4 হইলো, প্রিন্ট করবে আরেকবার। 4 হইলে আর প্রিন্ট করতে পারবে না, কারণ 4 হওয়া মাত্রই সে কন্টিনিউ করে আবার এখানে চলে যাবে। দেন 5 হয়ে গেল, দেন আবার এসে দেখতেছে আই এর মান তো একটা বাদ গেছে, তাই 5 নাম্বারের পর প্রিন্ট করবে, 6 এরটাও প্রিন্ট করবে। দেন 6 এর সমান হয়ে গেছে, তো এরপরে তো 7 হবে। 7 তো আর শর্ত মানতেছে না, বের হয়ে আসবে। তো 1 2 3 4 5, 5 বার প্রিন্ট করবে। অপশন খ। তাহলে কোডিং এর সমস্যা ছিল, আমি কোডটা ঠিক করলাম। ঠিক আছে, অপশন খ। আর এখানে আই প্লাস প্লাসে দাও, এটাতে আসলে আই প্লাস প্লাসে ঠিক আছে। তাহলে বুঝতে পারছো? জাস্ট 4 হইলে বলছে কন্টিনিউ, মানে 4 যদি হয় আই এর মান, তখন সে আর এই লাইনে আসতেছে না। কারণ কন্টিনিউ দেওয়া মানে কি, সে এখান থেকে আবার আবার লুপ, আবার পরের লুপে পরের স্টেজে আসা শুরু করবে। বুঝছো? উদ্দীপকের নিচের প্রোগ্রাম এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে। আবার সেম প্রশ্ন। আই, না, এগুলা না, যে পারে না তার আসলে বোঝানোর কিছু নাই। এগুলা না, যে পারে না সে এটা পারার দরকারও নাই, সেটা স্কিপ করে চলে যাবে। ঠিক আছে। সো উদ্দীপকের নিচের প্রোগ্রামে এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে। আই সমান 1, আই লেজার ইকুয়াল টু, তাহলে আই এর মান 1 দিয়ে শুরু হবে, আই এর মান 5 পর্যন্ত চলবে, আই এর মান এক 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 করে বাড়বে। এখন বলছে ইফ আই 3 এর সমান হয়, এই যে এই কোডটা ঠিক আছে। আই সমান যদি 3 হয়, কন্টিনিউ করবে মানে কি, আই সমান 3 হলে রিলেনে আসতেছে না, তাহলে আই সমান 3 হলে কন্টিনিউ করে আবার এখানে আসবে। দেন আই এর মান 4 হবে একবারে। তাহলে একবার প্রিন্ট করবে, 2 এর জন্য প্রিন্ট করবে, 3 এর জন্য প্রিন্ট করবে না, 4 এর জন্য, 5 এর জন্য প্রিন্ট করবে। তাহলে এখানে প্রিন্ট হবে 4 বার, এই 4 বার অপশন হচ্ছে এই 4 বার। ঠিক আছে, তাহলে শর্টকাট এটাই বলতে পারি, যদি কমন পড়ে যায় প্রশ্ন, যদি এখানে যা দিবে সেটা বাদ দিয়ে আর এখানে দেখবে কত আছে, তো তার থেকে একবার কম প্রিন্ট হবে, 4 বার প্রিন্ট হচ্ছে। এখানে দেখো তো, আগের বার কি ছিল, এখানে কোডে ভুল ছিল, 6 ছিল, একটার জন্য লিখবো না, তাহলে প্রিন্ট হচ্ছে 5 বার। আচ্ছা, নিচের প্রোগ্রামটির আউটপুট কি হবে। আই সমান 1, আই লেস দেন ইকুয়াল টু 9, আই প্লাস, মানে আই এর মান 2 2 করে বাড়বে। ওকে, প্রিন্ট এফ পার্সেন্ট ডিআই, তাহলে প্রথমে প্রিন্ট হবে 1, তারপরে প্রিন্ট হবে 2 বাড়ে 3 3 প্রিন্ট হবে, তাহলে 1
তিন, এটাই তো হবে মনে হয়। এরপরে পাঁচ, এরপর সাত, এরপর নয়, তারপর তো নয় থেকে বেড়ে গেলে তার প্রিন্ট হবে না, কারণ শর্তই বসে নয়। হ্যাঁ, এক তিন পাঁচ সাত নয়, আনসার হবে অপশন এই যে এটা গ। ঠিক আছে, নিচের প্রোগ্রামটির আউটপুট এই যে সিমিলার প্রশ্ন, দুই দিয়ে শুরু হচ্ছে, দুই দুই করে বাড়বে 10 পর্যন্ত। তাহলে দুই, দুই চার ছয় আট দশ, এই যে আনসার হচ্ছে অপশন ডি, অপশন বি, সরি অপশন বি খ। প্রোগ্রামের লুপের মান বৃদ্ধি করতে ব্যবহৃত হয় কোনটা? আই সমান আই প্লাস ওয়ান ব্যবহৃত হয়, আই প্লাস প্লাস ব্যবহৃত হয়, আই প্লাস সমান ওয়ান ব্যবহৃত হয়, তিনটাই ব্যবহৃত হয়, সুতরাং এই তিনটাই ঠিক আছে, ঘ আনসার ডান। দেখো এরপরেরটা, ফর আই ইজ ইকুয়াল টু থ্রি, আই লেস দেন 20, আই মাইনাস ওয়ান প্লাস থ্রি। এখানে এই ঢং করার দরকারটা কি আমি বুঝলাম না। এটা সম্ভবত লিখতে চাইছিল আই সমান আই প্লাস থ্রি, সম্ভবত। ধরে নিচ্ছি এটা লিখছে আই সমান আই প্লাস থ্রি, মানে তিন তিন করে বাড়বে। তাহলে আই এর মান প্রথমে তিন দিয়ে শুরু করলাম, আইসিটি প্রিন্ট হবে তিন, ছয়, তারপরে নয়, তারপরে তিন করে বাড়বে না, 12, তারপরে 15, তারপরে 18, তারপরে 20, লেস দেন 20 থাকা লাগবে না? ওটা তো 20 ক্রস করে ফেলছে, তাহলে 1 2 3 4 5 6, 6 বার প্রিন্ট করবে। আনসার হচ্ছে 6। এই 6 আবার দুইবার লিখছে তারা, ঘ। এখানেও 6 আছে। হ্যাঁ, প্রিন্ট যে টাইপ করছে তার সমস্যা আর কি, তাই এটা আসলে যদি ওরা দেখে থাকে তাহলে দেখে এটা ঠিক করে নিক, তাহলেই হবে। আনসার হচ্ছে ঘ বা খ, দুইটাই 6। আনসার ঠিক আছে, আমরা ঠিক মতো আনসার করছি। উদ্দীপকের প্রিন্টএফ আইসিটি স্টেটমেন্টের পূর্বে এম, কি লিখছে? এটা স্কিপ করলাম, এটা ওরা নিজে ঠিক করুক কি করবে ওরা। একই ধরনের ডাটা সংরক্ষণ করে কোনটি? এরে, এরে, কারণ এরে কে আমি আগে ডিক্লেয়ার করি না যে ইন্ট এরে, এর নাম আমি কিভাবে বলি, এই যে এভাবে বলি না, ইন্ট এ আর, যেভাবেই নাম দিয়ে আমি আমার মতো নাম দিলাম দিলাম 100, এটাকে সবাই ইন্টিজার টাইপের নিবে না? তো এটা হচ্ছে একই টাইপের ডাটা সংরক্ষণ করবে, এটা হচ্ছে এরে। সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটা ব্যবহার করা হয়? এই যে আবার এরে চলে আসছে, গুড। সেম প্রশ্ন দুইবার দিয়ে দিছে ওরা, ভেরি গুড, সুন্দর সাজেশন। ক্যারেক্টার নেম, এই যে চার, এটা হচ্ছে এরে, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এটা হচ্ছে এর সাইজ বোঝাবে কয়টা নিব আমি, বা কয়টা আমি রাখবো, ম্যাক্সিমাম রাখতে পারি সেটা আমি ঠিক করে দিব। ইন্ট কে লেংথ স্ক্যান এফ পার্সেন্ট এস কমা নেম, এটা হচ্ছে তার সাইজ প্রকাশ করবে। পার্সেন্টেজ হচ্ছে, ও না সরি, আমি যা কি বলতেছে, তিনটি অক্ষরের, তিনটি অক্ষর ইনপুটের জন্য এখানে এই প্রশ্নবোধকের স্থানে কয়টা সংখ্যাটা কি হবে? তিন। আমি যদি তিনটা ক্যারেক্টার দিতে চাই একসাথে স্ট্রিং এর মধ্যে, আমি তো তিনটা সাইজ তো ম্যাক্সিমাম তিন ইউজ করবো না আমরা? পাঁচ দিলেও সমস্যা নাই, আমি তিনটা দিতে পারি, বাট আমি যেহেতু বলছে তিনটা অক্ষর ইনপুটের জন্য, এই প্রশ্নবোধক তিনটা ক্যারেক্টার আছে, একটা এন্ড একটা ক্যারেক্টার থাকে লাস্টে, ওটা এন্ড বোঝানোর জন্য একটা এক্সট্রা জায়গা থাকে তার, ওটা চার, ঠিক আছে। কারণ প্রত্যেকটা স্ট্রিং এর একটা টেইল থাকে, লেজ থাকে, যেটা বোঝায় এটা শেষ হয়েছে, তো ওটার জন্য একটা জায়গা রাখতে হয়, সো এটা ঠিক আছে, গুড। এটা হচ্ছে গ, চার না চারটা। উদ্দীপকের স্ক্যানএফ ব্যবহার করলে অক্ষরগুলো একত্রে থাকবে, ঠিক আছে। মোট অক্ষরের সংখ্যা, মানে জাস্ট এটা অক্ষরগুলো একবার ইনপুট নিবে না, ইনপুট তো আর স্ক্যানএফ নিবে না। মোট অক্ষরগুলো তো ইনপুট নিবে, স্ক্যানএফ তো ইনপুট নিবে। আহ মোট অক্ষর, তাহলে এটা অপশন দেখি কি আছে, দেখে নে কি বলছে ওরা। গ, গতে কি আছে? গত বলছে এক আর তিন অক্ষরগুলো, হ্যাঁ অবশ্যই। আমি যখন স্ক্যানএফ পার্সেন্টেজ দিয়ে নিব, আমি একসাথে ধরো আমি নিতে যাচ্ছি এন্ড লিখতে যাচ্ছি, এ এন ডি দিব, অথবা এগ ই ডাবল জি লিখতে চাইবো, আমি এই স্ক্যানএফ পার্সেন্টেজ এস ইউজ করলে আমি একসাথে সবগুলো দিয়ে দিতে পারবো, নাইলে আমার একটা একটা করে দিতে হইতো। ঠিক আছে, পার্সেন্টেজ মিন করে স্ট্রিং, স্ট্রিং নেওয়ার সময় আমরা এই কাজটা করতে পারি। সো আমরা অক্ষরগুলো একত্রে রাখতে পারবো এবং একবারে ইনপুট নিতে পারবো, মানে একবারে আমরা ইনপুট নিতে পারবো। এটা আসলে একবার না, একবারে, একবার ইনপুট নেবেন, সো এটা একার তিন, ঠিক আছে। একার তিন, অপশন হচ্ছে গ, এই যে অপশন গ একার তিন। দুটি স্ট্রিং এর মাঝে তুলনা করার জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশনটি ব্যবহার করা হয়? strcmp, কম্পেয়ার, কম্পেয়ার, ঠিক আছে। এটা হচ্ছে সিএমপি দ্বারা কম্পেয়ার বোঝায়, এবং দুইটা স্ট্রিং এর মধ্যে str লেন বোঝায় স্ট্রিং এর লেংথ, এগুলো আমার মনে নেই আসলে। এটা মনে আছে, এটা স্ট্রিং এর লেংথ বের করার জন্য ব্যবহার করা হয়, এটা ভুলে গেছি, দেখতে পারো পরে। সি ভাষায় লাইব্রেরি ফাংশন কোনটা? লাইব্রেরি ফাংশন বলতে বোঝায় বিল্ট ইন ফাংশন, তো প্রিন্টএফ একটা লাইব্রেরি ফাংশন, সাম এভারেজ ইফ এগুলো কিন্তু আমাদের, ইফ তো কোনো ফাংশন না, সাম তো এগুলো আছে আমরা বানাবো, সামের ফাংশন আমরা আলাদাভাবে বানাই, এভারেজ বানানোর ফাংশন আলাদাভাবে বানাই। সো প্রিন্টএফ হচ্ছে তার লাইব্রেরি ফাংশন, যেটাকে বলা হয় বিল্ট ইন ফাংশন। এই যে অপশন হচ্ছে ক, ঠিক আছে। একটি স্ট্রিং এর দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য বের করার জন্য
সি ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশনটি ব্যবহার করা হয়? এই যে মাত্র দেখে আসলাম, এসটিআর লাইন শিখে গেল না, মাত্র বলে আসলাম একটু আগে। ওকে, ডান। সো সি ভাষায় লাইব্রেরি ফাংশন হলো প্রিন্টএফ। ইয়েস, সাবাস, বুঝে গেছো। এড না কেন, কারণ এড তো কোনো বিল্ট ইন ফাংশন, এড আমরা দরকার লাগলে নিজেরা বানাবো, বাট এটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিজস্ব না। ক, এক আর দুই, ফাইন। তাহলে শেষ আমাদের সি প্রোগ্রামিং। চমৎকার একটা পিডিএফ, এইটার ক্রেডিট আসলে এদের। পড়ো, এই পেজকে ধন্যবাদ এরকম একটা সুন্দর পিডিএফ বানানোর জন্য। আমাদের কাজ হয়ে গেল আর কি একটা। আমরা পুরো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 70টা এমসিকিউর মাধ্যমে কভার করলাম। এক দুইটা টাইপিং এ মিস্টেক ছিল, আমি তাদেরকে বলবো তারা যদি আমার ভিডিওটা দেখে থাকে তারা যাতে টাইপিং গুলো ঠিক করে নেয়। আদারওয়াইজ খুবই চমৎকার একটা পিডিএফ এটা, আমার ভালো লাগছে। একটা কম্প্যাক্ট ক্লাস হয়ে গেল আমাদের। হ্যাঁ, একদম মোটামুটি আমাদের সবই কভার হয়ে গেছে। আশা করি যে এখান থেকে পরীক্ষায় যদি কেউ পড়ে যায় তার বলা যায় 20টার উপরে, মানে 20টা তো আসবে না সি প্রোগ্রাম থেকে। সি প্রোগ্রাম থেকে বলা যায় এখান থেকে আমি বলতে পারি 90%-এর মতোই কমন আসবে। সবসময় একটু কমাই রাখি আর কি, 100% তো কখনোই বলা আসলে উচিত না, যাইও না, কারণ এক দুইটা তো এক্সেপশনাল প্রশ্ন চলে আসতেই পারে।